সাজেশন ক্লাস 100 মানে 200 মার্ক কমপ্লিট হয়ে যাবে আশা করি। ঠিক আছে, 200 মার্ক কমপ্লিট হয়ে যাবে। কিন্তু এমন মনে ভাই 200 মার্ক সরাসরি কমন দেবেন, না ভাই সরাসরি কমন না, যা বলবো সেটা পড়লেই কমন পাবেন। টিচার কখনো কমন দেয় না, স্টুডেন্ট কমন পাইতে হলে স্টুডেন্টকে পড়তে হয়। আমার কাজ হচ্ছে আমি তোমাকে গাইডলাইন দেবো, তুমি ওই অনুযায়ী পড়াশোনা করবে। বোঝা গেছে আমার কথা? তো সবাই দ্রুত একটু ক্লাসে জয়েন হয়ে যাও এবং কি কথা থেকে যুক্ত হয়েছে আমাদের সাথে একটু দ্রুত জানিয়ে দাও কমেন্টে। আর তোমরা সবাই কি ভালো আছো? সবাই দ্রুত একটু অ্যাড হয়ে যায়, যে যার মতো একটু ক্লাসটা শেয়ার করি আমরা। সবাই একটু শেয়ার করি, কেমন আছেন আপনারা সবাই একটু দ্রুত জানিয়ে দেন। আজকে কিন্তু সমাজবিজ্ঞানে 100% ধামাকা ক্লাস হবে, অর্থাৎ প্রথম এবং দ্বিতীয় পত্রে উভয়ের। হ্যাঁ, দুইটা পত্রেরই আমি কিন্তু আজকে সাজেশন দেবো আপনাদের, এবং এই সাজেশন পড়লে আশা করি আপনাদের আর কিছু পড়তে হবে না। ভাই এইভাবে দিচ্ছেন কেন? আচ্ছা, আমি আপনাদের প্রথম দিন মানে যারা বেসিক টু অ্যাডভান্সে ক্লাস করছেন তারা জানেন মানে যে কীভাবে হয় ক্লাস নেন। সবাই দুটো একটু জানিয়ে দেন আমাকে কি স্পষ্ট দেখা যাচ্ছে বা শোনা যাচ্ছে কিনা। সবাই দ্রুত একটু জানিয়ে দেন। হ্যাঁ, এভাবে কেন দিচ্ছে? দুই সাইডে দিলে খারাপ লাগছে, ঠিক আছে? এক সাইডে দিলে আপনি লিখে দিতেন উপরে একটু, এটা হচ্ছে 1 নম্বরের জন্য বা কয়ের জন্য, ক্ষয়ের জন্য এভাবে লিখে দিলে একটু ভালো লাগছে। একটু অন্যরকম লাগছে, এখানে ক খ একসাথে হয়ে গেছে না। আচ্ছা ঠিক আছে, সবাই দুটো একটু ক্লাসটা শেয়ার করে দিই আমরা। হ্যাঁ, হাবিবা করছো আসসালাম ভাই। ওয়ালাইকুম আসসালাম হাবিবা, কেমন আছো ভাইয়া তুমি? আচ্ছা, লেখা কি বোঝা যাচ্ছে? বোর্ডের লেখা কি বুঝতে পারছেন আপনারা? একটু বলেন তো, বোর্ডের লেখা কি বুঝতে পারছেন? সঞ্জিতা জান্নাত, আসসালামু আলাইকুম ভাইয়া। ওয়ালাইকুম আসসালাম সঞ্জিতা, কেমন আছো সঞ্জিতা তুমি? তাসনিয়া ইসলাম, আচ্ছা আগে বলেন স্পষ্ট বুঝতে পারছেন কিনা বলেন। এটা কি স্পষ্ট দেখতে পাচ্ছেন? লেখা কি স্পষ্ট দেখা যাচ্ছে? লেখা কি স্পষ্ট স্পষ্ট দেখা যাচ্ছে? দেখেন তো ভাইয়া। আমরা ক্লাসটা শুরু করে দিই নাকি? অর্পিতা দাস বলছে জি। তাসমিন ইসলাম বলছে না, দেখা যাচ্ছে না। আচ্ছা, একটু খেয়াল করেন, দেখেন আমি আপনাদের সমাজবিজ্ঞানের প্রথম পত্রে যারা বেসিক টু অ্যাডভান্সে ক্লাস করছেন এবং যারা আমার ক্লাসগুলো রেকর্ডেরও করছেন যারা, তারা কিন্তু দেখছেন আমি ক্লাসগুলো কিন্তু অনেক ডিটেলসে নিই আর কি, যেটা আপনাদের পরবর্তী মানে ইন্টারমিডিয়েট লাইফের পরবর্তী যে সময়টা অর্থাৎ অ্যাডমিশন টাইম, এই সময়ে কিন্তু আপনাদের কাজে লাগবে অনেক। হ্যাঁ, তো এই জন্য আমি পড়াশোনা মানে আমার ক্লাসটা আমি একটু ডিটেলসে নিয়ে থাকি, যে কোন গ্রন্থের লেখক কে, বা কে এই গ্রন্থের, বা এই গ্রন্থের পাশাপাশি আরেকটা গ্রন্থেরও আমি আলোচনা করে দিই, এটা আপনারা জানেন। আচ্ছা, তাহলে দেখেন আমাদের প্রথম সমাজবিজ্ঞান প্রথম পত্রের প্রথম অধ্যায় আছে সমাজবিজ্ঞান উৎপত্তি এবং বিকাশ, অর্থাৎ এই অধ্যায়ের কাজই হচ্ছে সমাজবিজ্ঞানের কিভাবে উৎপত্তি হয়েছে এবং এর বিকাশ লাভ হয়েছে কিভাবে। বুঝতে পারছেন? হাবিবা তো হচ্ছে ভালো আছি, আপনি কেমন আছেন ভাই? আমিও ভালো আছি হাবিবা। সবাইকে একটু ক্লাসটা শেয়ার করে দাও। হাবিবা ক্লাসটা শেয়ার করছো? সঞ্জিতা জানো ভাইয়া কেমন আছেন? ভালো আছে আমি ভাইয়া।
তা দেখো আমি তোমাদের একটা সুবিধার্থে বোর্ডগুলো উল্লেখ করে দিছি, যেন তোমরা নিজেরাই মানে আমার এই সাজেশন পিডিএফটা যদি তোমরা পাওয়ার পর তোমরা যদি নিজেরাই যদি খুলে দেখো, তোমরা কিন্তু নিজেরাই বুঝতে পারবে যে ভাই কোন প্রশ্নটা ইম্পর্টেন্ট বেশি এবং কোনটা ইম্পর্টেন্ট নয়, ঠিক আছে। সো আমি কিন্তু এটা তোমাদের সুবিধার্থে করে দিছি যে ভাই এই বোর্ডে এইগুলো আসছে, তারপরে কিছু মিস্টেক হতে পারে, ব্যতিক্রম হতে পারে। এবার দেখো প্রথম অধ্যায় যদি সমাজবিজ্ঞান উৎপত্তি নিয়ে আলোচনা করা হয়, এই অধ্যায় থেকে তোমরা সমাজবিজ্ঞানের জনককে এই প্রশ্নটা কিন্তু বারবার পাবে। এটা বলে এটা শুধু যে তুমি ক নাম্বার পাবে এমন না, এটা কিন্তু এমসিকিউতেও পাবে। হ্যাঁ, এটা কিন্তু তুমি এমসিকিউতেও পাবে, অর্থাৎ এটা পড়ে গেলে তোমার আর বাদ বাকি কিছু করতে হবে না। এটা আমি বলতে পারি যে সমাজবিজ্ঞানের জনককে, এটা বলতে পারি। এবং দেখো এইখান থেকে তোমরা পড়বে হচ্ছে মেনলি অগাস্ট কোচ সম্পর্কে বেশি পড়বে। প্রথম অধ্যায় থেকে কি সম্পর্কে? অগাস্ট কোচ এর কার্যক্রম সম্পর্কে, ঠিক আছে। অগাস্ট কোচ সম্পর্কে একটু বেশি পড়বে। যেমন ধরো সোশ্যোলজি গ্রন্থটা মানে কোন সোশ্যোলজি নামকরণ করছে কে, সোশ্যোলজি গ্রন্থের উৎপত্তি কত সালে, বা কে এই গ্রন্থটা নিয়ে আসছে, এর জনককে, এরকম বিষয় টাইপগুলো প্রথম অধ্যায়ে কিন্তু প্রশ্ন হবে। দেখো আমরা কিন্তু পরপর যদি দেখি, এই যে সমাজবিজ্ঞানের জনককে, এটা কিন্তু আমরা সবাই জানি। দেখো সমাজবিজ্ঞানের জনককে এটা কিন্তু আমরা না জানা নয়, যারা সমাজবিজ্ঞান পড়ি তারাও জানি, যারা সমাজবিজ্ঞান পড়ি না তাছাড়া অনেকেই কিন্তু আমরা এই প্রশ্নটা জানি। সো তাহলে দেখো এটা কিন্তু কতগুলো বোর্ডে আসছে, বুঝতে পারছো তুমি? কতগুলো বোর্ডে আসছে দেখতে পাচ্ছ? তাহলে তার মানে এটা কতটা ইম্পর্টেন্ট, তার মানে এটা আমরা বলতে পারি এটা 5 স্টার, বুঝতে পারছো? এটা হিউজ ইম্পর্টেন্ট। এবং আমি তোমাদের বললাম যে তোমরা এই টপিকটা অর্থাৎ অগাস্ট কোচ এখানে এই টপিকের যতগুলো গ্রন্থের আলোচনা আছে এই গ্রন্থগুলো একটু ভালোভাবে পড়বে, বোঝা গেছে আমার কথা? এরপর দেখো এই যে সমাজবিজ্ঞানের উৎপত্তি কত সালে হয়, সমাজবিজ্ঞান কোন শব্দ থেকে আসছে, সমাজবিজ্ঞান শব্দের অর্থ কী, বা এই সমাজবিজ্ঞান দুটো শব্দের অর্থে আসছে, এটা আমরা জানি। এটা একটা কমন প্রশ্ন, এটা এমসিকিউতে তোমরা পাবা যে এই যে সমাজবিজ্ঞান শব্দ সোশ্যোলজি শব্দটির উৎপত্তি হয়েছে কীভাবে, কারণ আমরা জানি উৎপত্তি বিষয়, তার মানে এটা আমাদের জানতে হবে। একটা হচ্ছে সোসিয়াস থেকে, একটা মানে হচ্ছে লগস থেকে, এই দুটা বিষয় থেকে কিন্তু সোশ্যোলজির উৎপত্তি, বুঝতে পারছেন? একটা হচ্ছে ল্যাটিন শব্দ এবং একটা হচ্ছে গ্রিক শব্দ থেকে। সো এই বিষয়গুলো কিন্তু প্রথম অধ্যায়ে আমাদের পড়তে হবে। আচ্ছা, এরপর যেটা একটু ইম্পর্টেন্ট তোমার হচ্ছে অগাস্ট কোচের গ্রন্থগুলো পড়বে তোমরা ভালোভাবে। কী পড়বে বলো তো? অগাস্ট কোচের গ্রন্থটা পড়বে, বোঝা গেছে? এবং এই সমাজবিজ্ঞানের যে বিভিন্ন ব্যক্তির সংজ্ঞা প্রদান করেনি, এর মধ্যে অন্ধকার দেখাচ্ছে না ভাই, সাইডটা দেন নাহলে এই দুটা। এই যে অগাস্ট করতে মানে সমাজবিজ্ঞানকে তারা ব্যাখ্যা করছে, মানে বিভিন্নভাবে বিভিন্ন সংজ্ঞা প্রদান করছে, তার মধ্যে 2 থেকে 3টা সংজ্ঞা পড়লে তোমাদের ইনাফ। যেমন ধরো যে এই ডুরখেমের, ঠিক আছে, এই 9 নম্বর যেটা দিয়ে আছে এই ডুরখেমের সংজ্ঞাটা পড়বে। আর এখান থেকে হচ্ছে তোমরা পড়বে হচ্ছে এই এই কি বলে ম্যাকাইভারের সংজ্ঞাটা পড়বা, ডুরখেমের সংজ্ঞাটা পড়বে এবং হচ্ছে কি ম্যাকাইভারের সংজ্ঞাটা পড়বা। হ্যাঁ, তাহলে আমরা কিন্তু প্রথম অধ্যায় এটা আমাদের কয়ের জন্য ইম্পর্টেন্ট, এখান থেকে কয়ের জন্য অতগুলো না করলেও হবে। এবার আসে আমরা খ মার্কের জন্য অর্থাৎ 2 মার্কের জন্য। তাহলে দেখো 2 মার্কের জন্য কোনগুলো ইম্পর্টেন্ট, দেখো 2 মার্কের জন্য অনুধাবন যদি প্রশ্ন আমরা দেখি, তাহলে এখান থেকে সমাজবিজ্ঞান বলতে কি বোঝো বা সমাজবিজ্ঞান কি, এটা আমরা কিন্তু আমরা অনেকেই জানি। সমাজবিজ্ঞান কি? সমাজবিজ্ঞান হচ্ছে সমাজের বিজ্ঞান, এটা সমাজের বিভিন্ন পারস্পরিক ঘটনা সম্পর্ক নিয়ে আলোচনা করে। সো সমাজবিজ্ঞানকে সামাজিক বিজ্ঞানের বিজ্ঞান ভিত্তিক পাঠ বলা যায় কেন, অর্থাৎ বলছে যে সমাজবিজ্ঞানকে কেন বিজ্ঞান বলা হয়, বোঝা গেছে? সমাজবিজ্ঞানকে কেন বিজ্ঞান বলা হয়, এই জিনিসটা কিন্তু ইম্পর্টেন্ট। এবার হচ্ছে সমাজবিজ্ঞান মূল্যবোধ নিরপেক্ষ বিজ্ঞান, এটা হচ্ছে ইম্পর্টেন্ট বেশি, 5 নম্বর প্রশ্নটা, বোঝা গেছে? সমাজবিজ্ঞানকে কেন মূল্যবোধ নিরপেক্ষ বিজ্ঞান বলা হয়, কেন বলা হয়? কারণ এখানে মানে পক্ষপাত অর্থাৎ পক্ষপাত না করেই সমাজবিজ্ঞান সবকিছু বিচার বিশ্লেষণ করা হয়, ঠিক আছে, সমাজের সব প্রত্যেকটা অঙ্গ প্রতিষ্ঠান। এই জন্য কি বলা সমাজবিজ্ঞান হচ্ছে মূল্যবোধ নিরপেক্ষ বিজ্ঞান, এটা কিন্তু তোমার সরাসরি এমসিকিউতে দিয়ে দিতে পারে। তারপর সমাজবিজ্ঞান একটা তাত্ত্বিক বিজ্ঞান, ভৌত বিজ্ঞান নয়, এই কথাটি বুঝিয়ে লেখো। আবার বিভিন্ন সাবজেক্টের পারস্পরিক আলোচনাও দিতে পারে। এখান থেকে এই খ নম্বর প্রশ্নগুলো কিন্তু এইগুলো বললেই না। আর গ ঘ তেমন পড়ার দরকার নাই তোমাদের এখান থেকে। আমি জানি সমাজবিজ্ঞানের গ ঘ আমরা কেউ ওইভাবে পড়ি না, আমরা জাস্ট খালি উদ্দীপক দেখে আর আলোচনা করে চলে যাই। তবে গ ঘ অনেকেই আমরা পড়াশোনা করি, তাদের জন্য আমি 2 থেকে 3টা প্রশ্ন সাজেস্ট করছি। এবং যেটা সবচেয়ে বেশি প্রশ্ন হবে আমি তোমাদেরকে বলতে পারি যে সমাজবিজ্ঞান প্রথম অধ্যায় থেকে যে প্রশ্নগুলো হবে, একটা উদ্দীপক থাকবে, এই উদ্দীপক সম্পর্কে বলা থাকবে যে এটা ধরো কোন বিষয় নিয়ে আলোচনা করা হয়েছে, বা এই বিষয়ের অধ্যয়ন করলে তুমি কি কি ফল পাবে, বা এই বিষয়ের অধ্যয়ন করে কি একজন সামাজিক মানুষ হিসেবে পারবে কি না, তার একটা তোমার মতামতে ব্যাখ্যা দাও, এরকম প্রশ্ন হবে।
বোঝা গেছে আমার কথা? এরকম কিন্তু প্রশ্ন এখান থেকে তৈরি করবে। তো এরপর আমরা যদি দ্বিতীয় অধ্যায়ে চলে যাই, দেখো তাহলে দ্বিতীয় অধ্যায়টা, এবার আসি সমাজবিজ্ঞানের বৈজ্ঞানিক মর্যাদা। হ্যাঁ, মানে সমাজবিজ্ঞানকে একটা কেন বিজ্ঞান বলা হচ্ছে, বুঝতে পারছি কি আমরা? দেখতে পাচ্ছি আমরা কি দেখতে পাচ্ছি সমাজবিজ্ঞানের বৈজ্ঞানিক মর্যাদা? হ্যাঁ, ওকে। সমাজবিজ্ঞানের বৈজ্ঞানিক মর্যাদা অর্থাৎ সমাজবিজ্ঞানকে কেন বিজ্ঞান বলা হয়, বিজ্ঞান কী কারণে, এবং সমাজবিজ্ঞানে যদি বিজ্ঞান হয়ে থাকে এটা প্রমাণ করো, এই অধ্যায়টা। বুঝা গেছে? অর্থাৎ বৈজ্ঞানিক যে একটা মর্যাদা, অর্থাৎ সোশ্যোলজি ইজ এ সায়েন্স। এখান থেকে যে জিনিসটা সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট, এটা তোমাদের হচ্ছে ফুল সিলেবাসের, শর্ট সিলেবাসে এরকমভাবে ছিল না। এখান থেকে তোমাকে প্রশ্ন করতে পারে সর্বপ্রথম যে বৈজ্ঞানিক পদ্ধতি কি, সমাজবিজ্ঞানকে কেন বিজ্ঞান বলা হয়, বৈজ্ঞানিক পদ্ধতি বলতে কি বোঝো, আবার মূল্যবোধ নিরপেক্ষ বিজ্ঞানও যে বলা হয়, এটা কিন্তু এখান থেকে কিন্তু প্রশ্ন আসতে পারে। এছাড়া এখান থেকে প্রশ্ন আসার সম্ভাবনা খুবই কম। বা পদ্ধতি কি, পদ্ধতির ইংরেজি প্রতিশব্দ, এই তিনটা জিনিস এখান থেকে আলোচনা পড়ে নেবে। ঠিক আছে? যে বৈজ্ঞানিক পদ্ধতি কি, বৈজ্ঞানিক পদ্ধতি বলতে কি বুঝো, সমাজবিজ্ঞানকে কেন বিজ্ঞান বলা হয়, এবং পদ্ধতির ইংরেজি প্রতিশব্দ কি, এগুলো হচ্ছে ক নম্বরে বা খ নম্বরে কিন্তু দিয়ে দিতে পারে। বোঝা গেছে আমার কথা? এরপর আমরা যদি খ নাম্বার দেখি, হ্যাঁ, তাহলে দেখো অনুধাবনমূলকের মধ্যে আমাদের এখানে বৈজ্ঞানিক পদ্ধতি বলতে কি বোঝো, যেগুলো একটু বোল্ড করা আছে, তোমরা এটাকে একটু ফোকাস করবা। যে ঐতিহাসিক পদ্ধতি কি, পর্যবেক্ষণ পদ্ধতি বলতে কি বোঝো। আমরা জানি বৈজ্ঞানিক পদ্ধতিতে অনেকগুলো ইউজ হয়, মানে যে নিরপেক্ষ, তারপরে হচ্ছে জরিপ পদ্ধতি, তারপরে হচ্ছে পর্যবেক্ষণ পদ্ধতি, ঠিক আছে, তারপরে তুল্য মূল্যায়ন পদ্ধতি, ঐতিহাসিক পদ্ধতি, এইগুলো বিভিন্ন পদ্ধতির মাধ্যমে আমরা সমাজ সম্পর্কে বিস্তারিত ধারণা লাভ করতে পারি। সো এগুলোকে বিজ্ঞানের ভিত্তি বলা যায়। সো এইগুলো সম্পর্কে তোমাকে প্রশ্ন করতে পারে। যেমন তুমি এই প্রশ্নটা দেখো যে সমাজবিজ্ঞান কোন অর্থে বিজ্ঞান, ব্যাখ্যা করো। সমাজবিজ্ঞান কোন অর্থে বিজ্ঞান, এই জিনিসগুলো কিন্তু তোমার এই অধ্যায় থেকে প্রশ্ন করবে। এই অধ্যায় থেকে গ ঘ আসার সম্ভাবনা খুবই কম। এই অধ্যায় থেকে গ ঘ তোমাদের পড়ার দরকার নাই। আমরা তৃতীয় অধ্যায়ে যাই। তৃতীয় অধ্যায়ে গেলে আমরা একটু আচ্ছা, তৃতীয় অধ্যায় যদি আমরা একটু দেখি, সমাজবিজ্ঞানীতে বিজ্ঞানীদের মতবাদ এবং অবদান। হ্যাঁ, এই অধ্যায়টা, অর্থাৎ এখানে সমাজবিজ্ঞানকে যারা বৈজ্ঞানিক পর্যায়ে নিয়ে গেছে, বা সমাজবিজ্ঞানের মানে উৎপত্তি এবং বিকাশের ক্ষেত্রে যাদের অবদান সবচেয়ে বেশি, তাদেরকে নিয়ে আলোচনা, অর্থাৎ ব্যক্তিকে নিয়ে আলোচনা। সো এখানে আমি তোমাদের বলবো তিনটা ব্যক্তি ভালোভাবে পড়লে হয়ে যাবে। সেটা হচ্ছে তোমরা অগাস্ট কোটটা ভালোভাবে পড়বে, এটা হচ্ছে মাস্ট তোমাদের, এটা আমি বলি অগাস্ট কোট, ঠিক আছে, ইবনে খালদুন, এই দুটো মানে ব্যক্তিকে খুব ভালোভাবে পড়বে। এবং হচ্ছে আমরা জানি যে ইংরেজ সমাজবিজ্ঞানের জনক হারবার্ট স্পেন্সর, এই তিনজনকে নিয়ে পড়বে। হ্যাঁ, তার সবচেয়ে বেশি পড়বে হচ্ছে অগাস্ট কোটকে নিয়ে, কারণ অগাস্ট কোটকে বলা হয় যে সমাজবিজ্ঞানের জনক বলা হয় একে কিন্তু। হ্যাঁ, এই অগাস্ট কোটকে নিয়ে সবচেয়ে বেশি পড়বে। হ্যাঁ, কারণ তার গ্রন্থগুলো, এবং সবচেয়ে বেশি ফোকাস করবে তার গ্রন্থগুলো এবং তার থিওরিগুলোকে। বুঝে গেছে? তার গ্রন্থগুলো এবং তার থিওরিগুলোকে বেশি ফোকাস করবে, অগাস্ট কোটের থিওরি এবং গ্রন্থকে। হ্যাঁ, আচ্ছা, এরপর আমরা যদি দেখি এখানকার সৃজনশীল, অর্থাৎ আমরা যদি দেখি হচ্ছে তোমার অনুধাবনমূলক প্রশ্ন, তাহলে এখান থেকে এই অধ্যায়টা কিন্তু অনেক বড় অধ্যায়। এই অধ্যায়টা অনেক বড় অধ্যায়। আমরা যদি এখান থেকে দেখি, অনুধাবনমূলক প্রশ্ন, আমি কিন্তু অনুধাবনমূলক প্রশ্ন এখানে খুব বেশি রাখিনি। আশাবিয়া বলতে কি বোঝো, এটা হচ্ছে এই তথ্যটা ব্যাখ্যা করছে ইবনে খালদুন। আশাবিয়া বলতে কি বোঝো, এই জিনিসটা একটু ভালোভাবে পড়তে হবে। গোষ্ঠী সংহতি, এটাও কথা বলছে হচ্ছে ইবনে খালদুন। এই জন্য বললাম যে ইবনে খালদুনটা তোমরা ভালোভাবে পড়বে, আর হচ্ছে অগাস্ট কোটটা ভালোভাবে পড়বে। বোঝা গেছে আমার কথা? আর এখান থেকে ইংরেজ সমাজবিজ্ঞানী হারবার্ট স্পেন্সর, এই তিনটা ব্যক্তিকে খুব ভালোভাবে পড়বে এখানে। হ্যাঁ,
এরপর যদি আমরা চতুর্থ অধ্যায় দেখি, মূল প্রত্যয় অর্থাৎ সমাজবিজ্ঞানের মূল প্রত্যয়, চতুর্থ অধ্যায়ের নাম। এই অধ্যায়টাই আমি সবসময় বলছি, তোমাদের যদি কোনো অধ্যায়ে ম্যাকাইভারের কোনো একটা গ্রন্থ মানে বিশ্লেষণ থাকে ম্যাকাইভারের, তাহলে ম্যাকাইভারের এই বিশ্লেষণটা কিন্তু এই মানে পড়ে নিতে হবে তোমাদের। বলছে যে ম্যাকাইভারের মতো সমাজের অর্থ কী, তাহলে সমাজের অর্থ হলো সহযোগিতা, এই কথাটা বলছে ম্যাকাইভার। সো তোমরা এই ম্যাকাইভারের যতগুলো জায়গায় ম্যাকাইভার আছে বা ম্যাকাইভারের সংজ্ঞা আছে, তোমরা এই ম্যাকাইভারের সংজ্ঞাটা একবার পড়ে যাবে। এখান থেকে কিন্তু প্রশ্ন আসার সম্ভাবনা আছে এবং এমসিকিউ আসার সম্ভাবনা আছে হুবহু। এরপর আমরা যদি দেখি যে এই যে সংস্কৃতি কি, কালচার কি, এখানে ম্যাকাইভারের সংজ্ঞাটা আছে কালচার সম্পর্কে, ম্যাকাইভারের সংজ্ঞাটাই তোমরা দিবা। এখানে আর কিছু তেমন পড়ার দরকার নাই। এখান থেকে আরেকটা জিনিস পড়বা মানে গ ঘয়ের জন্য, হ্যাঁ, গ ঘয়ের জন্য এটা হচ্ছে বস্তুগত সংস্কৃতি এবং অবস্তুগত সংস্কৃতি। বস্তুগত সংস্কৃতি এবং অবস্তুগত সংস্কৃতি। আমরা জানি বস্তুগত সংস্কৃতি কোনগুলো। বস্তুগত সংস্কৃতি হচ্ছে তোমার যেগুলো দেখা যায়, যেগুলো আমরা ব্যবহার করতে পারি। অবস্তুগত সংস্কৃতি যেগুলো হচ্ছে দেখা যায় না, হ্যাঁ, যেগুলো দেখা যায় না সেগুলো হচ্ছে অবস্তুগত। এই অবস্তুগত এবং বস্তুগত সম্পর্কে থেকে কিন্তু প্রশ্ন হবে। আচ্ছা, এছাড়া প্রাথমিক দল আছে এবং মুখ্য দল আছে এখানে। প্রাথমিক দল, মুখ্য দল কি? প্রাথমিক দল অর্থাৎ প্রাইমারি গ্রুপ এবং সেকেন্ডারি গ্রুপ। প্রাইমারি গ্রুপ মানে হচ্ছে যেখানে তুমি সবচেয়ে ক্লোজ যাদের সাথে মিশো, যেমন পরিবারের মানুষজনদের সাথে তুমি ক্লোজে মিশো। এছাড়া তোমার ক্লোজ ফ্রেন্ড থাকতে পারে, বন্ধু বান্ধব থাকতে পারে, এদেরকে বলা হয় প্রাইমারি গ্রুপ, যাদের লক্ষ্য থাকবে। আর হচ্ছে সেকেন্ডারি গ্রুপ, যাদের সাথে তুমি মানে কোনো একটা সময় মিশো, যেমন কলেজের একটা ফ্রেন্ডের সাথে তুমি কলেজে গেলেই শুধু মানে তার সাথে দেখা হয় বা কথা হয়। আবার ধরো বাইরে কোনো কলিগ, এগুলো বলতে পারো হচ্ছে সেকেন্ডারি গ্রুপ। আর প্রাইমারি গ্রুপকে যাদের সাথে তুমি প্রায় টাইমে মিশে থাকো। তাহলে এটা হচ্ছে প্রাথমিক দল এবং মুখ্য দল এই সম্পর্কে। আবার সঙ্গ কি, এই প্রশ্নগুলো কিন্তু এখান থেকে দিয়ে দেয়। এরপর বলছে দেখো অনুধাবনমূলক প্রশ্ন বিশ্লেষণ। দেখো আমরা এখানে কিন্তু অনুধাবনমূলক প্রশ্ন কিন্তু আমরা পেয়ে গেছি অলরেডি। কেমন প্রশ্ন হতে পারে? বলছে মেধা কোন ধরনের সংস্কৃতি, বস্তুগত না অবস্তুগত? দেখেন মেধা কি দেখা যায়? দেখা যায় না। মেধা যদি দেখা না যায় তার মানে এটা অবস্তুগত সংস্কৃতি। আর অবস্তুগত সংস্কৃতি কি ব্যাখ্যা করতে বলছে আমাদের। এরপর মুখ্য দল এবং গৌণ দল বলতে কি বোঝো? সামাজিক স্তর বিন্যাস এটা। তারপর অবস্তুগত সংস্কৃতি বলতে কি বোঝো? পরিবার যে সর্বজনীন, অর্থাৎ পরিবার যে সব জায়গায় আছে। আমরা জানি একটা রাষ্ট্র গঠনের জন্য পরিবার গঠন বাধ্যতামূলক, তাই এই সম্পর্কে আমাদের কিন্তু পড়তে হবে। এরপর এখানে কিন্তু আরেকটা জিনিস আছে, হ্যাঁ, এই যে আত্মহত্যা। এই আত্মহত্যা কি এটা একটু বুঝিয়ে লেখো। আত্মহত্যা এই জিনিসটা তুমি একটু ভালোভাবে পড়বে, এটা এমসিকিউতে আসার মতো। আত্মহত্যার 3টা প্রকারভেদ আছে, হ্যাঁ, আত্মহত্যার 3টা প্রকারভেদ আছে। এই আত্মহত্যার 3টা প্রকারভেদ খুব ভালোভাবে পড়তে হবে এমসিকিউর জন্য কিন্তু। বোঝা গেছে? আচ্ছা, এবার আসি আমরা সামাজিক প্রতিষ্ঠানে। এই সামাজিক প্রতিষ্ঠান, ঠিক আছে, সামাজিক প্রতিষ্ঠান কোনগুলো বলো তো? সামাজিক প্রতিষ্ঠান হচ্ছে তোমার যেগুলো সমাজে বিভিন্ন অঙ্গ, যেমন পরিবার, রাষ্ট্র, তারপর হচ্ছে দল, সংঘ, ঠিক আছে, ক্লাব, এগুলো হচ্ছে সামাজিক প্রতিষ্ঠান। বুঝে গেছে আমার কথা? তাহলে দেখো প্রথমে বলছে প্রতিষ্ঠান কি। তাহলে সামাজিক প্রতিষ্ঠান হতে গেলে আগে তো প্রতিষ্ঠান সম্পর্কে জানতে হবে, তারপর না সামাজিক না অসামাজিক সেটা তো আমরা দেখতে পাবো। সো প্রতিষ্ঠান কি, তারপরে এই যে বিবাহ কিন্তু একটা সামাজিক প্রতিষ্ঠান, ঠিক আছে। তাহলে বিবাহ কি, এখানে কিন্তু সামাজিক প্রতিষ্ঠান সম্পর্কে বলা আছে যে বিবাহ কি, তারপরে বিবাহে বহু বিবাহ কি, লেবিরেট বিবাহ। অর্থাৎ এই অধ্যায়টা এরকম যে তোমরা বিবাহ এবং পরিবার সম্পর্কে ভালোভাবে ধারণা রাখবে। বিবাহের প্রকারভেদ এবং পরিবার সম্পর্কে এই দুটো জিনিস এখান থেকে ফোকাস করবে। আমি যা পড়াইছি তোমাদের এটা, এই অধ্যায়টা কিন্তু আমি তোমাদের পড়াইছি। এই যে লেবিরেট বিবাহ কি, সরোরেট বিবাহ কি, তারপরে হচ্ছে বহুপত্নী বিবাহ, বহু স্বামী বিবাহ, ঠিক আছে, এইগুলো কিন্তু আমি পড়াইছি তোমাদের। তারপর অন্তঃবিবাহ কি, প্যারালাল কাজিন বা ক্রস কাজিন, এইগুলো থেকে কিন্তু প্রশ্ন হবে। আমার কথা বোঝা গেছে? এগুলো থেকেই কিন্তু প্রশ্ন হবে। এই দুটো জিনিস ভালোভাবে পড়বে, একটা পরিবার একটা বিবাহ, একটা পরিবার একটা বিবাহ, এই দুটো জিনিস ফোকাস করবে এই পঞ্চম অধ্যায় থেকে, হ্যাঁ, সামাজিক প্রতিষ্ঠান থেকে এই জিনিসটা ফোকাস করবে। বিবাহের প্রকারভেদগুলো ভালোভাবে পড়বে এবং পরিবারের প্রকারভেদগুলো বা পরিবার কীভাবে গঠিত হয় এই জিনিসটা ভালোভাবে পড়বে। যেমন এই যে অনুলোম বিবাহ, প্রতিলোম বিবাহ কি, এগুলো সম্পর্কে। অর্থাৎ এখান থেকেই সৃজনশীল হবে তোমার। বুঝে গেছে? সমাজবিজ্ঞানের আরেকটা জিনিসই মাথায় রাখবে যে যেটাই তোমার ক খ এর জন্য পড়বে সেই টপিকগুলো থেকে কিন্তু তোমার সৃজনশীল প্রশ্ন হবে, এটা একটু মাথায় রাখবে। ভাই অ্যান্সার কই পাবো? ভাই অ্যান্সার আমি দিয়ে রাখছি, ঠিক আছে, কয়ের অ্যান্সারগুলো আমি দিয়ে রাখছি। কয়ের অ্যান্সারগুলো আপনারা বাসায় দেখে নেবেন। কয়ের অ্যান্সার খুব সহজে দেওয়া আছে আমার এখানে কয়ের অ্যান্সারগুলো দিয়ে রাখছি আমি, হ্যাঁ। আপনারা খ, গ, ঘ এই অ্যান্সারগুলো বই থেকে পড়বেন, বই থেকে পড়ার পর ধারণা লাভ করে তারপর লিখবেন। কারণ আপনি এটা বই পড়ে কখনো কমন পাবেন না। এগুলো ধারণা আপনাকে নিশ্চয় বানিয়ে লিখতে হবে, মানে আপনার পড়ার পর নিজের প্রতিভাটাকে ফুটিয়ে তুলতে হবে। আপনি বই পড়ে মুখস্থ করে যায় কখনোই কমন পাবেন না বা লিখতেও পারবেন না। সো
আপনাদের কাজ, আপনারা বই থেকে আগে ভালোভাবে ধারণা নেবেন, তারপর নিজের মতো করে লিখবেন। আপনি যদি মুখস্থ করে যান গ ঘ, তাহলে আপনার পরীক্ষা সবচেয়ে বাস খাওয়া পরীক্ষা হবে। এর চাইতে আপনারা কি করবেন, ধারণা নেবেন, একটা টপিক সম্পর্কে ধারণা রাখবেন যে এই টপিকটা পড়ে গেলে আমি এই প্রশ্নটা পেতে পারি বা এই প্রশ্নটা এরকম হতে পারে। সো এই সম্পর্কে একটু ধারণা রাখলেই হবে আপনাদের। তাহলে আমাদের পরিবার গেল। হ্যাঁ, তাহলে পঞ্চম অধ্যায় আমাদের শেষ কিন্তু। তাহলে আমি কি বললাম, পরিবার এবং বিবাহ এই দুটো সম্পর্কে ভালোভাবে পড়বে। পরিবার এবং বিবাহ, পরিবার এবং বিবাহ এই অধ্যায়টা অনেক ইম্পর্টেন্ট। পঞ্চম অধ্যায়টা কিন্তু অনেক ইম্পর্টেন্ট তোমাদের জন্য। এরপর আসছি সমাজ জীবনে প্রভাব বিস্তারকারী উপাদান বা সামাজিক প্রতিষ্ঠান। তাহলে দেখো, সমাজ জীবনে প্রভাব বিস্তারকারী উপাদান, সমাজ জীবনে প্রভাব বিস্তারকারী উপাদান কি কি, কয়টা, এখান থেকে কিন্তু প্রশ্ন হবে যে সমাজ জীবনে প্রভাব বিস্তারকারী উপাদান কিন্তু 4টা। কিভাবে একজন মানুষ সামাজিক মানুষে পরিণত হয়, কিভাবে একজন মানুষ তার সামাজিক বসবাসের জন্য উপযোগী হয়ে ওঠে, এইগুলো থেকে কিন্তু প্রশ্ন হবে। কোন অঞ্চল মানুষের বসবাসের জন্য উপযোগী বলছে এখানে, বংশগতি কি, আবার বলছে দৈহিক এবং মনস্তাত্ত্বিক বৈশিষ্ট্য যে উত্তরাধিকার সূত্রেই থাকে, এগুলো ব্যাখ্যা করো। তারপর সংস্কৃতি কোন ধরনের আচরণ, এই কয়েকটা পড়লেই কিন্তু এখান থেকে শেষ। মানে এখান থেকে অধ্যায়টা অনেক ছোট। এরপর অনুধাবন যদি আমরা দেখি, এই যে বংশগতি বলতে কি বোঝো, আমরা জানি সবাই বংশগতি বলতে কি বোঝায়, এবং বংশগতির ব্যাখ্যা করছে কি এটাও আমরা জানি, বংশগতিবিদ্যার জনককে এটাও আমরা জানি, চার্লস ডারউইন। সো এই জিনিসগুলো কিন্তু আমাদের এই টপিকে পড়তে হবে। বোঝা গেছে আমার কথা? তাহলে সপ্তম অধ্যায় যদি আমরা যাই, এটা ফুল স্ক্রিন হচ্ছে না, এটাতে হয় না মানে না, আগে সপ্তম অধ্যায় ছিলাম, দাঁড়ান সপ্তম অধ্যায়ে যাই। এটা দেখি সেদিন তো এই যে ঠিক আছে না, দেখতে পাবে। তো দেখো, সপ্তম অধ্যায়ে আসি আমরা এবার। হ্যাঁ, যে সামাজিকরণ কি, এই অধ্যায়ের নামই হচ্ছে সামাজিকরণ প্রক্রিয়া। তাহলে সামাজিকরণ প্রক্রিয়া, হ্যাঁ, অর্থাৎ সামাজিকরণ প্রক্রিয়া বোঝাচ্ছে যে একজন মানুষ কিভাবে একজন সামাজিক মানুষে পরিণত হবে। এই অধ্যায়ের বিস্তারিত আলোচনা কিন্তু শুধুমাত্র এটা নেই যে সামাজিকরণ প্রক্রিয়ার মাধ্যম কি, এখান থেকে তোমার সবচেয়ে যে প্রশ্নগুলো পড়তে হবে, সামাজিকরণ প্রক্রিয়ার যে ধাপগুলো আছে, যেমন পরিবার, দল, সংঘ, ধর্ম এবং হচ্ছে তোমার বিভিন্ন ক্লাবগুলো যে সামাজিকরণের ভূমিকা পালন করে, এই 4 থেকে 5টা জিনিস তুমি এখান থেকে পড়লে কিন্তু কমন পাবা। হ্যাঁ, 4 থেকে 5টা জিনিস, অর্থাৎ সামাজিকরণের মাধ্যমগুলো, সামাজিকীকরণের মাধ্যমগুলো পড়তে হবে, সামাজিকীকরণের মাধ্যম। এই মাধ্যমের মধ্যে সবচেয়ে প্রধান মাধ্যম সেটা হচ্ছে পরিবার, বিদ্যালয়, বাবা মা মানে পিতামাতা, খেলার সাথী এবং স্কুল প্রতিষ্ঠান বলতে পারো। এই কয়েকটা জিনিস তুমি যদি ভালোভাবে পড়ো, এই অধ্যায় থেকে আর কিছু পড়তে হবে না, সামাজিকরণ প্রক্রিয়া থেকে আর কিছু পড়তে হবে না। বুঝা গেছে? এই অধ্যায়ে তোমরা শুধু এই জায়গাতে ফোকাস করবে ভালোভাবে, যে পরিবার, দল আর হচ্ছে তোমার সামাজিকরণের মাধ্যমগুলোতে ফোকাস করবে। এরপর আমরা যদি খ নাম্বারগুলো দেখি, তাহলে কিন্তু আমরা একই জিনিস পাবো। হ্যাঁ, খ নাম্বারগুলো যদি দেখি, তারপরে কিন্তু আমরা একই জিনিস পাবো। দেখো
এই যে অনুধাবনমূলক প্রশ্ন দেখি। দেখো এখানে প্রথমে বলছে সামাজিকরণ একটি জীবনব্যাপী প্রক্রিয়া। দেখো আমি সামাজিকরণ কেন জীবনব্যাপী প্রক্রিয়া আমি কিন্তু ক্লাসে করাইছি, তারপরে আমি জাস্ট তোমাদের একটু ইঙ্গিত দিই কীভাবে লিখতে হবে। সামাজিকরণ একটা জীবনব্যাপী প্রক্রিয়া, কারণ সামাজিকরণ প্রক্রিয়া অল টাইম চলতে থাকে। তো দেখো এটা কিন্তু জন্ম থেকে মানুষের মৃত্যু অবধি হতে থাকে, এই জন্য সামাজিকরণকে কী বলা হয়, জীবনব্যাপী প্রক্রিয়া বলা হয়। আর এটা তোমরা একটু এই কথাগুলো তোমরা জাস্ট ভিতরে একটু ঘুরাই পেঁচা লিখতে হবে, বুঝা গেছে? 2 মার্কের জন্য অন্তত তোমরা হাফ পৃষ্ঠা লিখবে, অন্তত হলেও হাফ পৃষ্ঠা লিখতে হবে, বোঝা গেছে আমার কথা? এরপর প্রথম প্রশ্ন থেকে বলছে বিশ্বায়ন বলতে কি বোঝো? বিশ্বায়ন মানে কি? গ্লোবাল ভিলেজ, এটা কিন্তু আমি কিছুদিন আগে তোমাদের ক্লাস করালাম যে বিশ্বায়ন বলতে কি বোঝো। অর্থাৎ একটা পণ্যকে বিশ্বব্যাপী আলোচনা করার, বিশ্বব্যাপী আলোচিত যেটা হয় সেটাকে আমরা বলতে পারি বিশ্বায়ন। বা ধরো মানুষের তথ্যের অবাধ প্রবাহ, আমরা এখন বলছি না যে বিশ্ব এখন হাতের মুঠোয়, কেন বলেছি? কারণ এই বিশ্বায়নের ফলেই কিন্তু বলতে পারছি, কারণ আমরা এই মোবাইলের মাধ্যমে পুরো বিশ্ব সম্পর্কে ধারণা রাখতে পারছি, আর মোবাইল লাগছে হাতের মুঠোয়। এরপর বলছে যে সৃজনশীল প্রশ্ন সেমভাবে যে সামাজিকরণের প্রক্রিয়া কীভাবে প্রভাব ফেলে, মানে উদ্দীপকের কোন প্রক্রিয়াটি সামাজিকরণের প্রভাব ফেলছে, সেটা হচ্ছে পরিবার, দল, না তথ্য প্রযুক্তি, না বাবা মা, না কি, এই থেকে পড়তে হবে, বোঝা গেছে? এবং সামাজিকরণের ইতিবাচক এবং নেতিবাচক দিকগুলো একটু ভালোভাবে পড়লেই তোমার সৃজনশীল প্রশ্ন শেষ। তোমরা যদি ক খ ভালোভাবে পড়তে পারো তাহলে সৃজনশীল নিয়ে তোমাদের আর প্যারা খাইতে হবে না, কারণ ক খ পড়া সৃজনশীলতে কিন্তু সমাজবিজ্ঞান হুবহু দিয়ে দেয়। এরপর অষ্টম অধ্যায় বলছে দেখো সামাজিক স্তরবিন্যাস এবং অসমতা। স্তরবিন্যাস বা অসমতা, এই যে সমাজে যে অসমতাগুলো তৈরি হয় এটা মূলত হয় কিসের কারণে বলতো? অর্থনৈতিক কারণে। অর্থাৎ টাকা পয়সার কম বেশির জন্য আমরা কিন্তু সমাজে একটা মানে অসমতা দেখতে পাই, কেউ উঁচু কেউ নিচু এরকম। তো তাদের চলাফেরার আবার কিন্তু আমরা অসমতা দেখতে পাই, কেউ 5 স্টার হোটেলে থাকে, কেউ হচ্ছে কুড়ে ঘরে থাকে। এগুলো কেন হয়? কারণ আমরা বাংলাদেশের প্রেক্ষিতে আর্থিক দিক থেকে কিন্তু এটা ঘটে। তাহলে এখানে বলতে পারে যে স্তর বলতে কী বোঝো, সামাজিক অসমতা বলতে কী বোঝো, বা সামাজিক বিন্যাস বলতে কী বোঝো, ও এইগুলো কিন্তু থেকে তোমার প্রশ্ন হবে, বুঝা গেছে? আচ্ছা, এখানে 2টা ব্যক্তিকে ভালোভাবে পড়তে হবে। একটা হচ্ছে তোমার কার্ল মার্কস, যে কার্ল মার্কসকে ভালোভাবে পড়বে, কার্ল মার্কসের গ্রন্থগুলো ভালোভাবে পড়বে। আর অ্যারিস্টটল, ঠিক আছে? এই যে প্রথাটা, জাতিবর্ণ প্রথা, এইগুলো কোত্থেকে আসছে, এইগুলো কিন্তু ভালোভাবে পড়তে হবে এখান থেকে। বা সামাজিক অসমতা বলতে কী বোঝো, অথবা জেন্ডার কি, জেন্ডারও কিন্তু একটা অসমতাকে বোঝায় বর্তমানে। যেমন ধরো এখান থেকে একটা উদ্দীপক দেবে এরকম, ধরো একজন ছেলে একজন মেয়ে কাজ করতে গেছে, কাজ করতে গিয়ে মেয়ের বেতন হচ্ছে 500 টাকা আর ছেলের বেতন 1000 টাকা। এই উদ্দীপকে এরকম আলোচনা করবে, তোমাকে প্রশ্ন করবে যে উদ্দীপকের বা রহিমার বেতন কম পাওয়ার কারণ তুমি কি বলে মনে করো, বা ঘ নম্বরে বলতে পারে যে তোমার মতামতের ভিত্তিতে জানাও যে সামাজিক এই মানে অসমতা কিভাবে দূর করা যায়, নিজের মতামতে একটা ভিত্তি দাও। খাদিজা মাহবুবা বলছে ভাইয়া কালকে এক্সাম সমাজবিজ্ঞান, দোয়া করি তোমার এক্সাম যেন ভালো হয়। আচ্ছা, এরপরে আমরা যদি দেখি পরবর্তী অধ্যায়, তাহলে আমাদের কিন্তু প্রথম পত্রে কিন্তু খুব বেশি অধ্যায় নাই, প্রথম পত্রে বেশি অধ্যায় কারণ 11টা অধ্যায় আমার মনে হয় খুব কম সাবজেক্টের, মানে এত 11টা 12টা করে অধ্যায় আছে। এরপর যদি আমরা দেখি যে সৃজনশীল প্রশ্ন এখানে দিয়ে রাখছি, আমি যেগুলো বললাম এগুলো থেকে সৃজনশীল প্রশ্ন আসছে। আমরা যদি নবম অধ্যায়ে যাই, অষ্টম অধ্যায় শেষে আমরা যদি নবম অধ্যায়ে যাই, তাহলে নবম অধ্যায়ে কিন্তু তোমাদের শর্ট সিলেবাসে ছিল না, হ্যাঁ? তো মানে এটা কিন্তু ফুল সিলেবাসের, শর্ট সিলেবাসে কিন্তু এই অধ্যায়টা ছিল না। তাহলে এখানে কিন্তু তোমাদের ফুল সিলেবাস, সো তোমরা এটাকে খুব বেশি গুরুত্ব না দিলেও তোমাদের চলবে এখান থেকে, কারণ এখান থেকে প্রশ্ন খুব কম হবে। এই অধ্যায়টা মানে তেমন একটা প্রশ্ন আসছে দেখা যায়নি বোর্ড পরীক্ষায়, এমনকি তোমাদের আগে যখন ফুল সিলেবাস ছিল তখনও কিন্তু এই অধ্যায় থেকে খুব একটা বেশি প্রশ্ন আসেনি। তো যে প্রশ্নগুলো তোমরা এখানে বোর্ডে আসছে জ্ঞানমূলকের ক্ষেত্রে, সেখানে তোমরা এটা দিতে পারো। এই অধ্যায়টা তোমাদের হচ্ছে শ্রেণীবিন্যাস নিয়ে অধ্যায়, অর্থাৎ শ্রেণী কি, সামাজিক শ্রেণী বলতে কী বোঝো, দাস ব্যবস্থা কীভাবে আলো, উৎপাদন ব্যবস্থা কীভাবে আলো, এই যে কৃষিকাজের যে সূচনা হয়েছে এটা কিভাবে আসছে, তারপরে যে তোমার এই যে আধুনিক রাষ্ট্র গঠনের যে ভূমিকা এটা কিভাবে হয়েছে, এই অধ্যায়গুলো এই টপিকগুলো ভালোভাবে পড়বে। আর এখানে কিছু ব্যক্তির বিভিন্ন উক্তি আছে, হ্যাঁ, যেমন জ্যাক রুশো, অ্যারিস্টটল, তারপরে আবার গ্রিস দার্শনিকগুলোর সক্রেটিস, প্লেটোর, এদের ভূমিকা আছে এই দাস ব্যবস্থা থেকে বর্তমানে আধুনিক রাষ্ট্র প্রতিষ্ঠায়। সো এদের ভূমিকাগুলো ভালোভাবে তোমাকে পড়তে হবে এখানে। অর্থাৎ মানব সমাজের ক্রমবিবর্তন,
এখানে এই অধ্যায়টি আছে। আবার আরেকটা জিনিস এখান থেকে ভালো করবে, ম্যাক্স ওয়েভারের কর্তৃত্বটা। এই অধ্যায়টা অনেক বড়, কিন্তু এখান থেকে তেমন প্রশ্ন হতে দেখা যায়নি। তো ম্যাক্স ওয়েভারের যে কর্তৃত্বের প্রকারভেদ আছে, ম্যাক্স ওয়েভার 3টা কর্তৃত্বের প্রকারভেদ দিয়েছিল। এই 3টা কর্তৃত্বের প্রকারভেদ এমসিকিউর জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ। এমসিকিউতে কিন্তু এটা আসবেই, কর্তৃত্বের প্রকারভেদ থেকে একটা না একটা প্রশ্ন প্রতিবারই একটা করে করছে আমি দেখলাম। তোমাদের এমসিকিউ সাজেশন যে ক্লাস আমি যেটা নিয়েছিলাম হচ্ছে যে 2টা পত্র মিলে, সেই এমসিকিউ সাজেশনে কিন্তু আমি এখানে বলে দিয়েছিলাম যে কোন টপিক থেকে প্রশ্ন হবে এবং কোন টপিক থেকে প্রশ্ন হবে না। তোমরা চাইলে আমাদের ইউটিউবে আমাদের ক্লাসটা আছে, তোমরা আমাদের ইউটিউব থেকে ক্লাসটা করে নিতে পারো। এই অধ্যায়টা অনেক বড়, বাট খুব একটা প্রশ্ন কিন্তু এখান থেকে হয়নি। এবার আসে আমাদের 10ম অধ্যায়। এখান থেকে কিন্তু প্রশ্ন হবে, আবারও বলেছি মাস্ট, এখান থেকে মাস্ট প্রশ্ন হবে। এখানে প্রথম 10ম অধ্যায় বলছে বিচ্যুতিমূলক আচরণ এবং অপরাধ, এই দুইটা সম্পর্কে খুব ভালোভাবে ধারণা রাখতে হবে, কোনটা অপরাধ কোনটা বিচ্যুতিমূলক আচরণ। দেখো, সকল অপরাধই কিন্তু বিচ্যুতিমূলক আচরণ, কিন্তু সকল বিচ্যুতিমূলক আচরণ কিন্তু অপরাধ নয়। বিচ্যুতিমূলক আচরণ কোনগুলো? যেগুলোতে তুমি শাস্তি পাবে না কিন্তু নৈতিকতার একটা অভাববোধ থাকবে, সেটা হচ্ছে বিচ্যুতিমূলক আচরণ। যেমন ধরো, তুমি তোমার পিতামাতাকে অসম্মান করা, পাড়া প্রতিবেশীতে সালাম না দেয়া, এগুলো কিন্তু বিচ্যুতিমূলক আচরণ। আর তুমি যখন কাউকে হত্যা করবে, তার জন্য কিন্তু তোমাকে সাজা পেতে হবে আইনের মাধ্যমে, সেটা হচ্ছে কি বলতো? অপরাধ। সেই অপরাধ এবং বিচ্যুতিমূলক আচরণের মধ্যে তোমাদের পার্থক্যটা খুব ভালোভাবে পড়তে হবে, এবং কোনটা বিচ্যুতিমূলক আচরণ নয় এবং কোনটা বিচ্যুতিমূলক আচরণ, এই দুটো জিনিস ভালোভাবে জানতে হবে এখান থেকে। তাহলে বিচ্যুতি কি এবং বিচ্যুতির বাংলা বা ইংরেজি প্রতিশব্দটা কি, এই জিনিসগুলো যদি আমরা পড়তে পারি এখান থেকে, তাহলে কিন্তু আর আমাদের সমস্যা হবে না। এবং বিচ্যুতিমূলক আচরণ সমাজে কী প্রভাব ফেলে, এই জিনিসগুলো তোমাদের গহ্বরতে দিতে পারে, অনুধাবনে দিতে পারে। আবার বলতে পারে যে অপরাধ কি, অপরাধ বলতে কি বোঝো, বিচ্যুতিমূলক আচরণ কি, বিচ্যুতিমূলক আচরণ বলতে কি বোঝো, এগুলো হচ্ছে খ নম্বরে দিবে। হ্যাঁ, আচ্ছা, এরপর আমরা যদি দেখি, এরপর আমরা যদি একাদশ অধ্যায়ে যাই, তাহলে একাদশ অধ্যায়ে আমরা কি দেখতে পাবো একটু খেয়াল করে দেখো। তোমরা এই সাজেশনটা ফলো করে যাবে, কালকে পরীক্ষায় দেখবে যে হুবহু কমন পাবে। আবার বলছি, এই সাজেশনটা আজকে রাতে আমি দিয়ে দেবো, তুমি এই সাজেশনটা যদি ফলো করে যাও, তোমার হুবহু 100 মার্কের মধ্যে, আমি বলবো না যে 100 মার্কই কমন পাবে, আমি বলবো তোমরা অন্তত 90+ মার্ক ক্যারি করতে পারবে এই সাজেশনটা যদি ফলো করে যাও। 10-এর মধ্যে হচ্ছে সামাজিক পরিবর্তন। সামাজিক পরিবর্তন মানে বলতে কি বোঝায়, অর্থাৎ আগেকার যেমন সমাজে যে পরিবর্তন রয়েছে, বর্তমানে সামাজিক পরিবর্তনটা কিভাবে হচ্ছে। আগেকার মানুষ আইফোন ধরো ব্যবহারই করেনি, এখন কিন্তু হাতে হাতে দেখবে একটা করে আইফোন। আগেকার মানুষ কম্পিউটার ল্যাপটপ সম্পর্কে ধারণা রাখেনি, কিন্তু এখন দেখবে সবার কাছে একটা করে ল্যাপটপ কম্পিউটার আছে। কারণ কি, এই যে সমাজে একটা পরিবর্তন হচ্ছে, অর্থাৎ এই যে পরিবর্তনগুলো তাকেই বলা হচ্ছে সামাজিক পরিবর্তন। সামাজিক পরিবর্তন সমাজের অভ্যন্তরীণ পরিবর্তন। এই পরিবর্তনে বিভিন্ন ব্যক্তি আছে, তারা বিভিন্ন ব্যক্তি এই বিভিন্ন পরিবর্তন সম্পর্কে মতবাদ দিয়েছে, এই মতবাদগুলো পড়বে। এবং সামাজিক পরিবর্তন বলতে কি বোঝো, এখানে আবার বলছে রৈখিক মতবাদ, কার্ল মার্কসের ভূমিকা, সব জায়গায় কিন্তু কার্ল মার্কস সম্পর্কে পড়বে। অর্থাৎ কার্ল মার্কসের গ্রন্থগুলো থেকে কিন্তু একটা প্রশ্ন হবে যে কার্ল মার্কসের গ্রন্থ নিচে কোনটি কার্ল মার্কসের গ্রন্থ। আমরা জানি কার্ল মার্কসের একটা বিখ্যাত গ্রন্থ আছে, সেই গ্রন্থের নাম হচ্ছে কি ডাচ ক্যাপিটাল, এই গ্রন্থটা কিন্তু আমরা জানি। আরেকটা গ্রন্থ হচ্ছে কমিউনিস্ট ম্যানিফেস্টো। আবার এই যে বিবর্তন শব্দটি কি থেকে আসছে, বিবর্তন শব্দের উৎপত্তি কি, বিবর্তন বলতে কি বোঝায়, এই জিনিসগুলো কিন্তু পড়তে হবে। বুঝা গেছে? আবার সামাজিক বিবর্তন কি, এখান থেকে কিন্তু এই জিনিসগুলো পড়তে হবে। বুঝতে পারছি আমার কথা? বলছি রুবেল হাসান বলছে ভাইয়া কখন কখন ক্লাস হয়? ক্লাস কখন কখন হয় সেটা গ্রুপে তোমাদের পোস্টের মাধ্যমে জানিয়ে দেওয়া হবে, এবং কখন কখন ক্লাস হয় এটা আমাদের। তোমরা যদি FRB 4.0 কোর্সে ভর্তি হও, তাহলে আমাদের মানে প্রায় মানবিকের 16টা সাবজেক্ট, যে 16টা সাবজেক্ট, এই মানে 13টা সাবজেক্ট মানবিকের এবং বাকি 3টা ওভারঅল, এই যে টোটাল সাবজেক্টগুলো, এই সব সাবজেক্টের ক্লাস কিন্তু তুমি এখানে করতে পারবে। বোঝা গেছে আমার কথা? হ্যাঁ, এটা শেষ। তাহলে প্রথম পত্রের সাজেশন তুমি যদি এটা ফলো করো, তাহলে তোমাদের আর প্রথম পত্র থেকে আর কিছু তোমাদের পড়তে হবে না। এই সাজেশনটাই তোমার জন্য সবচেয়ে কার্যকরী একটা সাজেশন। আমি এমনভাবে এখানে, হ্যাঁ, দ্বিতীয় পত্র আছে, পড়াবো এখন না।
তাহলে আমরা যদি দ্বিতীয় পত্র দেখি, তোমাদের পরীক্ষা তো সম্ভবত দ্বিতীয় পত্রে, তাই না ভাই? কালকে ফার্স্ট পেপারে এক্সাম, তোমরা এই সাজেশন ফলো করে যাবে। ফারানাইতি, আমি তোমাকে বলছি, তুমি যদি এই সাজেশন ফলো করে যাও, কালকে পরীক্ষা দিয়ে এসে আমাকে বলবে যে ভাইয়া পরীক্ষা অনেক ভালো হয়েছে। ভাই দ্বিতীয় পত্র দিছেন? আসেনি কোনো? এখনো তো আসেনি। আসলো এখন। আচ্ছা, তাহলে আমরা কিন্তু দ্বিতীয় পত্রে আসি এখন। হ্যাঁ, এভাবে 4.0 আমরা তো এটাতে ভর্তি আছে, কিন্তু কোর্স স্ক্রিন এটা দেখায় কেন? আচ্ছা, এটা টেকনিক্যাল প্রবলেম হতে পারে। তোমরা যারা ভর্তি আছো, তোমাদের মানে ক্লাস তোমাদের সবাইকে নিয়েই একসাথে শুরু হবে, এটা নিয়ে টেনশন করার কিছু নাই। সেকেন্ড পেপার এক্সাম শেষ, তাই চলে। সেকেন্ড পেপার এক্সাম কেমন হয়েছে? তাহলে আমরা দ্বিতীয় পত্র একটু আসি। হ্যাঁ, যে বাংলাদেশের সমাজবিজ্ঞান চর্চার বিকাশ, এই অধ্যায় থেকে কী কী পড়বো? বাংলাদেশের সমাজবিজ্ঞান চর্চার বিকাশ, এই অধ্যায় থেকে আমাদের পড়তে হবে বাংলাদেশের সমাজবিজ্ঞান চর্চা, অর্থাৎ বাংলাদেশে কখন কোন বিশ্ববিদ্যালয়ে সমাজবিজ্ঞান চালু হয়, কে চালু করে, কার অবদান আছে সমাজবিজ্ঞান চর্চার বিকাশের ক্ষেত্রে, কোন ইউনিভার্সিটির অবদান আছে বেশি, কোন যেমন আমরা জানি ঢাকা ইউনিভার্সিটির অবদানটা বেশি এখানে, এবং কত সাল থেকে সমাজবিজ্ঞান চর্চা চালু হয়, আবার বিভিন্ন মানে কে কোন গ্রন্থ রচনা করছে, এই অধ্যায়ে কিন্তু আমাদের আবার পড়তে হবে। অর্থাৎ তোমরা অগাস্ট কোতের অধ্যায় এবং একে নাজমুল করিম, এই দুটো ব্যক্তিকে ফোকাস করবে এখান থেকে, ঠিক আছে? একে নাজমুল করিম এবং অগাস্ট কোত। অর্থাৎ আমরা জানি যে সমাজবিজ্ঞানের জনক অগাস্ট কোত, কিন্তু বাংলাদেশের সমাজবিজ্ঞানের জনক হচ্ছে কে? একে নাজমুল করিম। যে এই অধ্যায় এবং সমাজবিজ্ঞান কীভাবে আসলো, এই বাংলাদেশের সমাজবিজ্ঞান চর্চা কীভাবে শুরু হলো, এই জিনিসগুলো তোমাকে এখান থেকে ভালোভাবে পড়তে হবে। এটা হচ্ছে প্রথম অধ্যায়ে আলোচনা, বোঝা গেছে? আচ্ছা, এরপর আমরা যদি দেখি অনুধাবনে, তা অনুধাবনে দেখো কি বলছে। সমাজবিজ্ঞান একটা হচ্ছে মূল্যবোধ নিরপেক্ষ বিজ্ঞান। এটা কিন্তু আমি অনেকবার বলছি তোমাদের, সমাজবিজ্ঞান একটা মূল্যবোধ নিরপেক্ষ বিজ্ঞান। সমাজবিজ্ঞান হচ্ছে সামাজিক সম্পর্কের বিজ্ঞান। কেন বলা হয় বুঝিয়ে লেখো। সমাজবিজ্ঞান চর্চা ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভূমিকা, ঢাকা বিশ্ববিদ্যালয় কী ভূমিকা রাখছে সমাজবিজ্ঞান চর্চায়? আমরা জানি ঢাকা বিশ্ববিদ্যালয় 1921 সালে প্রতিষ্ঠিত হলেও 1956-57 বর্ষতে কিন্তু ঢাকা বিশ্ববিদ্যালয়ে সমাজবিজ্ঞান চালু হয়। কিন্তু এর আগেও সমাজবিজ্ঞান পড়ানো হতো কিসের মাধ্যমে? রাষ্ট্রবিজ্ঞান বা দর্শন সাবজেক্টের মাধ্যমে কিন্তু সমাজবিজ্ঞান সাবজেক্টটা পড়ানো হতো। তখন একটা আলাদা কোর্স ছিল একটাই। আবার সংস্কৃতি কি, সংস্কৃতি সম্পর্কে একটা ধারণা, এই সম্পর্কে বোঝা গেছে। এখান থেকে সৃজনশীল প্রশ্নগুলো কিন্তু এই কেন্দ্রে হবে। এরপর আমরা যদি সেকেন্ড অধ্যায় দেখি, তাহলে কিন্তু আমরা দেখতে পাবো যে বাংলাদেশের সমাজ এবং সংস্কৃতি সম্পর্কে, অর্থাৎ এখান থেকে প্রশ্ন হবে সমাজ কি, সংস্কৃতি কি, আর সমাজ এবং সংস্কৃতির সঙ্গে এই ব্যক্তির মতবাদ কি। বিশেষ করে তোমার ম্যাকাইভারের মতবাদটা ভালোভাবে পড়বে। আচ্ছা, এরপর আমরা যদি দেখি কালচার কি, হোয়াট ইজ কালচার, কালচার ইংরেজি প্রতিশব্দ কি, ইংরেজি প্রতিশব্দ কোন জায়গা থেকে আসছে। তারপরে সংস্কৃতি, কোনটা বস্তুগত সংস্কৃতি, কোনটা অবস্তুগত সংস্কৃতি, অর্থাৎ প্রথম পত্রের মতো এখানেও কিন্তু আমাদের আছে। হ্যাঁ, যে কোনটা বস্তুগত সংস্কৃতি এবং কোনটা অবস্তুগত সংস্কৃতি, এখান থেকে যদি আমরা পড়ি, এখান থেকে কিন্তু আমরা কমন পাবো। আচ্ছা, ম্যাকাইভারের মতো সংস্কৃতি কি, এখান থেকে এই কটা বললেই তোমরা ক নম্বর কমন পাবে। এবার আসি অনুধাবনে। অনুধাবনে বলছে দেখো সমাজ বলতে কি বোঝো, সংস্কৃতি হচ্ছে শিক্ষালব্ধ বিষয়, ব্যাখ্যা করো। তাহলে সংস্কৃতি শিক্ষালব্ধ বিষয়, এটা অর্জন করতে হয়, এটাকে তোমাদের জন্মগত থাকে না। এবার হচ্ছে বস্তুগত এবং অবস্থিত সংস্কৃতির ধরন ব্যাখ্যা করো। আমরা জানি বস্তুগত এবং অবস্তুগত কি। বাংলাদেশের গ্রামীণ সংস্কৃতি অনেকটা কৃষি নির্ভর, কারণ আমরা জানি গ্রামীণ সংস্কৃতি কৃষিকে নিয়েই গড়ে ওঠে। সো এই জিনিসগুলো আমাদের কিন্তু মাথায় রাখতে হবে। এরপর আমরা তৃতীয় অধ্যায়ে চলে যায়। হ্যাঁ, যে বাংলাদেশের সমাজ ও সভ্যতা। তাহলে এই অধ্যায় অর্থাৎ বাংলাদেশের সমাজ এবং সভ্যতা থেকে তুমি কী পড়বে? প্রাচীন সভ্যতা। আচ্ছা, এখান থেকে তোমাকে কয়েকটা জিনিস বলি। যে প্রাচীন মানে মানে আমাদের যে পর্যটন কেন্দ্রগুলো আছে, যেমন তোমার হচ্ছে মহাস্থানগড়, পাহাড়পুর, ঠিক আছে, মহাস্থানগড়, পাহাড়পুর, ময়নামতি, ওয়ারী বটেশ্বর, এই জায়গাগুলো খুব ভালোভাবে পড়তে হবে। এই জায়গাগুলো থেকেই প্রশ্ন হবে, ঠিক আছে? এগুলো থেকেই প্রশ্ন হবে, মহাস্থানগড়, পাহাড়পুর, এগুলো থেকে প্রশ্ন হবে, বোঝা গেছে?
এবং নব্য প্রস্তর যুগটা খুব ভালোভাবে পড়বে এখান থেকে। নব্য প্রস্তর যুগ বোঝা গেছে? নব্য প্রস্তর যুগটা খুব ভালোভাবে পড়বে এখান থেকে। লেখার আবিষ্কার কোন যুগে হয়েছে, লেখার আবিষ্কার কোন যুগে হয়েছে, লোহের ব্যবহার হয় কোথায়, এই জিনিসগুলো খুব ভালোভাবে পড়তে হবে। ওয়ারি বটেশ্বর কোন জায়গায় অবস্থিত, নব্যপ্রস্তর যুগ, ব্রোঞ্জ বা লোহ যুগ, এবং চাকা আবিষ্কার হয় কোথায়, লোহ আবিষ্কার হয় কোন যুগে, লেখার আবিষ্কার হয় কোন যুগে, এই কয়েকটা জিনিস ভালোভাবে বললে তোমরা কিন্তু ক খতে কমন পাবে। এবং গঘের জন্য তোমাদের সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট যেটা পড়তে হবে বিভিন্ন দর্শনীয় স্থানগুলো, মস্তানগড়, তারপর হচ্ছে ময়নামতি, তারপর পাহাড়পুর, এগুলো সম্পূর বিহার। তাহলে অনুধাবন বলছে, দেখো প্রত্নতত্ত্ব বলতে কি বোঝায়, হ্যাঁ প্রত্নতত্ত্ব বলতে কি বোঝায়, অর্থাৎ প্রাচীন কোনো কিছু নিয়ে গবেষণা করা। তারপরে এই যে আগুনের আবিষ্কার জীবনকে সহজ করে, ব্যাখ্যা করো। আগুনের আবিষ্কার, প্রথমে তো আগুনের আবিষ্কার এরকম ছিল না, পাথর ঘষে ঘষে আগুন আবিষ্কার করছে অনেক কষ্টের মাধ্যমে। সে এগুলো কখন হয়েছে, কীভাবে হয়েছে, এগুলো কিন্তু ব্যাখ্যা করতে বলতে পারে। এই যে নগরায়ণ কি, সিন্ধু সভ্যতার বৈশিষ্ট্য। এবার আসি আমরা চতুর্থ অধ্যায়, বাংলাদেশের ক্ষুদ্র নৃগোষ্ঠীর জীবনধারা। এখান থেকে তোমরা খুব বেশি পড়বে হচ্ছে চাকমা, মারমা আর গারো। হ্যাঁ, এই তিনটা জিনিস বেশি পড়বে, সবচেয়ে বেশি পড়বে চাকমা। হ্যাঁ, চাকমা, মারমা, গারো এবং ক্ষুদ্র নৃগোষ্ঠীর যে জীবনধারা, ঠিক আছে। ক্ষুদ্র নৃগোষ্ঠীর এই চাকমাদের গ্রাম প্রধানকে কী বলা হয়, মারমাদের গ্রাম প্রধানকে কী বলা হয়, তাদের দেবতা কি, বা তারা কোন ধর্ম পালন করে, তারা কি খাবার পছন্দ করে, তাদের পোশাকের নাম কি, এগুলো প্রশ্ন কিন্তু বেশি আসে। সো তোমরা চাকমা, মারমা, গারো এই তিনটা খুব ভালোভাবে ফোকাস করবা। এবং এই সবচেয়ে জনগোষ্ঠী কাদরা বেশি, কোথায় কারা কোথায় বাস করে, কোন জেলায় কাদের বসবাস বেশি আছে, তাদের খাদ্যদ্রব্যর প্রভাব কী, তাদের বিবাহ ধরন কী, এই জিনিসগুলো এখান থেকে কিন্তু ভালোভাবে পড়তে হবে। এই জিনিসগুলো যদি পড়ি তাহলে আমরা কিন্তু নৃগোষ্ঠী সম্পর্কে একটা ভালো ধারণা করতে পারবো। তারপরে তারা কি উৎসব পালন করে, এইগুলো কিন্তু পড়তে হবে। এই যে এথনিক গোষ্ঠী বলতে কি বোঝো, শিক্ষার পোশাক, ক্ষুদ্র নৃগোষ্ঠী জীবনধারা কি কীভাবে প্রভাবিত করছে। জুম চাষ বলতে কি বোঝো, জুম চাষ কারা বলে, কারা করে, এটা কিন্তু বলতে হবে। গাজরের অর্থনৈতিক ব্যবস্থা কেমন, আবার কোনটা মাতৃতান্ত্রিক পরিবার, কোনটা পিতৃতান্ত্রিক পরিবার, এদের পরিবার ব্যবস্থার ধারণা কিন্তু তোমাদের জানতে হবে। সো তোমরা একটা কাজ করবা, যে তিনটা বললে হবে, চাকমা, মারমা এবং গারো, এই তিনটা। হ্যাঁ, এই তিনটাকে ভালোভাবে ফোকাস করবো, চাকমা, মারমা এবং গারো, এই তিনটাকে ভালোভাবে ফোকাস করতে হবে। এরপর আমরা যদি পঞ্চম অধ্যায় দেখি, এটা কিন্তু তোমাদের পরিণতির একটা কমন অধ্যায়, তোমরা কিন্তু সবাই জানো। তোমাদের তৌফিক ভাইয়া হয়তো করাই ফেলছে, আমরা জানি, কারণ বাংলাদেশের অভ্যুত্থান সামাজিক প্রেক্ষাপট। হ্যাঁ, বাংলাদেশের অভ্যুত্থান সামাজিক প্রেক্ষাপট 1947 থেকে 1971 এখানে আছে। হ্যাঁ, অর্থাৎ 1947 থেকে 1971 ঘটনা কিন্তু এখানে আছে। আর তোমরা একটা জানো ভালোভাবে, 1947 থেকে আমাদের ভাষা আন্দোলনের প্রক্রিয়াটা শুরু হয়। আস্তে আস্তে 1952 সালে আমরা ভাষা আন্দোলন, ভাষার মাধ্যমে আমরা ভাষাকে বিজয় অর্জন করি। তারপর 1954 যুক্তফ্রন্টের নির্বাচন, 1956 সংবিধান প্রতিষ্ঠান, 1958 সালে সামরিক শাসন জারি, 1962 সালে শিক্ষা আন্দোলন, এবং 1966 সালে 6 দফা গণ আন্দোলন, এবং 1969 সালে গণ অভ্যুত্থান, 11 দফা আন্দোলন ছাত্র সমাজের, এবং 1970 সালে আবার নির্বাচন, এবং 1971 সালের মহান বিজয় 9 মাস ব্যাপী। এই যে কাহিনী নিয়ে, অর্থাৎ 1947 থেকে 1971 পর্যন্ত কী কী হয়েছে, এই কাহিনী নিয়ে কিন্তু এখানে কিন্তু একটা ধারণা আছে। এটা আমরা জন্মের পর থেকে পড়ে আসতেছি। সো এই অধ্যায় নিয়ে আমি আর কথা বলবো না। এই অধ্যায় তোমাদের মানে খুব ভালোভাবে ধারণা আছে, এবং তোমরা এটা যাদের পরিণতি আছে তোমরা তারাও পড়ে ফেলছো, যাদের নাই তারা কিন্তু আগে থেকে আমরা 9, 10-এ পড়ে ফেলছি অলরেডি, ঠিক আছে। এরপর আমরা যদি দেখি, বাংলাদেশের গ্রামীণ এবং শহরের সমাজ। হ্যাঁ, এই যে গ্রামীণ এবং শহরের সমাজ, আচ্ছা গ্রামীণ এবং শহরের সমাজ, অর্থাৎ গ্রাম এবং শহরের মধ্যে পার্থক্য কী, গ্রামে কোন সংস্কৃতি দেখা যায়, শহরে কোন সংস্কৃতি দেখা যায়, গ্রামের মধ্যে কী কী আছে, শহরের মধ্যে কী কী আছে, গ্রামের পেশা কী, শহরের মানুষের পেশা কী, গ্রামের বেশিরভাগ কীভাবে গড়ে ওঠে গ্রাম, একটা শহর কীভাবে গড়ে ওঠে, গ্রামের লোক সংখ্যা কত হলে তাকে গ্রাম বলবো, শহরে কত লোক সংখ্যা হলে তাকে শহর বলা যায়, এই টপিক নিয়ে কিন্তু এই অধ্যায়ে আলোচনা। হ্যাঁ,
এই যে গ্রামীণ এবং শহুরে সমাজ বা প্রান্তিক কৃষক বলতে কী বোঝায়, কোন কৃষকের জমি কত, ঠিক আছে, কারা বর্গা চাষি, মধ্যবিত্ত কারা, ক্ষমতা কি, এই অধ্যায় নিয়ে এটা তোমরা এখান থেকে কৃষি এবং ক্ষমতা পড়বে, তাহলেই হবে। তাহলে অনুধাবনমূলক প্রশ্ন কিন্তু এরকম যে গ্রামীণ সমাজে গতিশীলতা তুলনামূলক কম কেন? দেখো, গ্রামীণ সমাজে গতিশীলতার হার অনেক কম। কেন গতিশীলতার হার কম? কারণ গ্রামীণ সমাজে ডেভেলপ হতে অনেক দেরি লাগে। শহরে মানে আধুনিকের উন্নয়নটা বেশি হয়, আধুনিকতার ছোঁয়া আছে শহরে, কিন্তু গ্রামে সেটা নাই। গ্রামে কুসংস্কারে ভরা, এরা ধর্ম দিক থেকে একটু মানে আধ্যাত্মিক লেভেলের, এরা মানে ভালো কিছু সহজে দেখতে পারে না। প্রতিবেশীর সাথে এদের ভালো মিল থাকলেও এরা একে অপরকে বেশি হিংসা করে। এই সমাজে ধর্মের প্রভাব দেখা যায় গ্রামীণ শহরে। অর্থাৎ তোমরা বৈশিষ্ট্য পড়বে ভালোভাবে, যে গ্রামীণ সমাজের বৈশিষ্ট্য এবং শহরের সমাজের বৈশিষ্ট্য, এই যদি পরে তোমরা সৃজনশীল লিখতে পারবে ইজিলি এই অধ্যায় থেকে। হ্যাঁ, অর্থাৎ বৈশিষ্ট্যটা খুব ভালোভাবে পড়তে হবে। এরপরে যদি আমরা দেখি তাহলে সপ্তম অধ্যায়, এই বিবাহ, পরিবার এবং জ্ঞাতি সম্পর্ক। হ্যাঁ, বিবাহ, পরিবার এবং জ্ঞাতি সম্পর্ক, এটা বলি, এটা তোমাদের যে প্রথম পত্রের পঞ্চম অধ্যায় যেটা নিয়ে কথা বললাম না, প্রথম পত্রের পঞ্চম অধ্যায় সামাজিক প্রতিষ্ঠান নিয়ে যে কথাটা বলেছি, এটা কিন্তু সেম। হ্যাঁ, অর্থাৎ এই যে বিবাহ কি, একক বিবাহ, বহু বিবাহ কি, বহু পুরুষ বিবাহ কি, তারপর লেভিরেট কি, সরোরেট কি, আবার পরিবারতন্ত্র কি, কোনটা মাতৃতান্ত্রিক পরিবার, কোনটা হচ্ছে পিতৃতান্ত্রিক পরিবার, এগুলো কিন্তু তোমাদের প্রথম পত্রের পঞ্চম অধ্যায় যা পড়ছো এবং দ্বিতীয় পত্রের এটা সপ্তম অধ্যায়ের সেম কাজ। বোঝা গেছে আমার কথা? এটা কিন্তু দ্বিতীয় পত্রের সপ্তম অধ্যায়, প্রথম পত্রের পঞ্চম অধ্যায় হুবহু সেম। সো এটা নিয়ে কথা বলবো না, কারণ প্রথম পত্রের পঞ্চম অধ্যায় কিন্তু আমি করাই ফেলছি। এরপর আমরা যদি দেখি অনুধাবনমূলক কি, সেম কাজ। হ্যাঁ, ওখানে যে অনুধাবনমূলক প্রশ্ন ছিল এখানে কিন্তু সেম। সো তোমরা যদি পঞ্চম অধ্যায় পড়ো তাহলে এটা আর পড়ার দরকার হবে না। এ বলছে বাংলাদেশের সামাজিক পরিবর্তন। দেখো, বাংলাদেশের সামাজিক পরিবর্তন মানে কিভাবে হয়, সামাজিক পরিবর্তন কি, সামাজিক পরিবর্তন বলতে কি বোঝায়, পরিবর্তন কত প্রকার, এটা কিন্তু একটাই আছে। আবার বাংলাদেশের সমাজে নারীদের প্রভাব কেমন, নগরায়ন কি, শিল্পায়ন কি, তথ্য প্রযুক্তি কী প্রভাব ফেলে, তারপরে ই কমার্স কি, এগুলো। অর্থাৎ বাংলাদেশের সামাজিক পরিবর্তনে কোন কোন জিনিসগুলো ভূমিকা পালন করেছে, আমার কথা বুঝতে পারছো? অর্থাৎ বাংলাদেশের সামাজিক পরিবর্তন মানে কি, এই যে সমাজের যে অগ্রগতি হচ্ছে, উন্নয়ন হচ্ছে, এইগুলো উন্নয়নের ক্ষেত্রে কোন কোন জিনিসগুলো আমাদের একটু ভূমিকা পালন করছে। দেখো, তোমরা এখন অনলাইনে ক্লাস করতেছো, আগে কিন্তু এই সিস্টেমটা ছিল না। তার মানে এটা একটা সামাজিক পরিবর্তন। আর এই পরিবর্তনটা নিয়ে এসেছে কে? তথ্য প্রযুক্তি। যেমন এই যে ইন্টারনেট ব্যবহার করে আমরা এখন যে কোনো তথ্য আমরা খুব সহজে পেয়ে যাচ্ছি, এটা কিন্তু এক ধরনের সামাজিক পরিবর্তন। সো এই পরিবর্তনগুলো কিন্তু আমরা কি করি, এই সামাজিক পরিবর্তনগুলো কিন্তু কিসের মাধ্যমে বেশিরভাগ? তথ্য প্রযুক্তির মাধ্যমে বেশি হয়। আর এই পরিবর্তনকে দুই ভাগে ভাগ করা যায়, একটা পরিকল্পিত পরিবর্তন, একটা অপরিকল্পিত, যেটা তুমি প্ল্যান করে করো আর কি। হ্যাঁ, আবার এখানে বলতে পারো বিশ্বায়নটা কি। বিশ্বায়ন মানে কিন্তু এর আগেও আমরা আলোচনা করলাম যে বিশ্বায়নটা হচ্ছে একটা ক্ষুদ্র একটা জিনিসকে, অর্থাৎ তুমি ধরো কোনো গ্রামের একটা জিনিসকে, সেটা যদি শহরব্যাপী বা পুরো বিশ্বব্যাপী আলোচিত হয়, সেটাকে আমরা কিন্তু বিশ্বায়ন বলতে পারি। তো বিশ্বায়নের ভূমিকা কি, বিশ্বায়ন কথাটির উদ্ভাবককে, বিশ্বায়ন বলতে তুমি কি বোঝো, এটা কিন্তু তোমার কতেও আসতে পারে, ক্ষতেও আসতে পারে। এরপর যদি আমরা নবম অধ্যায় দেখি যে সামাজিক সমস্যা এবং প্রতিকারের উপায়, এই অধ্যায়টা অনেক সহজ, ছোট একটা অধ্যায়, মানে সহজ, ছোট না, বড় অধ্যায় হলে এটা অনেক সহজ। দেখো, বাংলাদেশের এটা কিন্তু বানায় লেখা যায় সৃজনশীল প্রশ্ন এটা থেকে, যে কি বলছে, সামাজিক সমস্যা এবং তার প্রতিকার। যেমন বাংলাদেশের সামাজিক সমস্যা কি, ইপটিজিং একটা সমস্যা আছে না, ইপটিজিং সমস্যা, এটা তার প্রতিকারের উপায় কী কী তুমি যেটা ভালোভাবে জানো। তারপরে যে কোভিড-19 আমরা একটা সামাজিক সমস্যা গেছে, এই সমস্যাটা কীভাবে এটা উত্তোলন করা যায়, বোঝা গেছে? তো তোমাকে ফার্স্ট অফ অল যে প্রশ্ন হবে, সামাজিক সমস্যা বলতে তুমি কী বোঝো, এর প্রতিকারের উপায় কী কী, এগুলো থেকে তোমার প্রশ্ন হবে। এরপর আমরা যদি দেখি যে বেকারত্ব একটা সামাজিক সমস্যা, কিন্তু বেকারত্ব বর্তমানে বাংলাদেশে এর প্রায় ধরো 30% বেকার হচ্ছে অনার্স বা গ্র্যাজুয়েট পাস। তো এই যে বেকারত্ব, এত কেন বেকারত্বের কারণটা কি, বেকারত্ব কিভাবে সমাধান করা যায়, এটা কিন্তু ব্যাখ্যা করতে বলবে তোমাকে। এরপরে মাদকাসক্তি, দেখো এটা কিন্তু আমাদের সবচেয়ে কমন, এটা বর্তমান সমাজে কিন্তু আমরা সবচেয়ে কমন বিষয় মাদকাসক্তি। এই যে সবাই কিন্তু নেশাগ্রস্ত না কোনোভাবে নেশাগ্রস্ত। আবার যে এই ইন্টারনেট, অর্থাৎ মোবাইল ফোনের প্রতি আসক্তি, ঠিক আছে, বা ইন্টারনেটের প্রতি আসক্তি বা গেমের প্রতি আসক্তি, এগুলো কিন্তু একটা সামাজিক সমস্যা। বাট এখানে হচ্ছে সবগুলোতে তুলে ধরা হয়েছে এমন না, এখানে ইম্পর্টেন্টগুলো মানে যেগুলো সবচেয়ে বেশি প্রভাব ফেলতেছে সেগুলো, যেমন মাদকাসক্তি আমরা সমাজে এখন দেখতে পাই যে ক্লাস
8, 9, 10-এর বাচ্চারা মানে উধুমছে সিগারেট খাচ্ছে সবার সামনে, পিতামাতাকে সম্মান দেখাচ্ছে না। সো এটা গেলে কিন্তু খুব বেশি মানে প্রভাব ফেলতেছে মাদকাসক্তি। এবং এই মাদকাসক্তি কুফল কি, মাদকাসক্তি কীভাবে সমাজে প্রভাব ফেলতেছে এবং এর প্রতিকারের উপায় কী, এই জিনিসগুলো কিন্তু জানতে হবে এই অধ্যায়গুলো থেকে। এই অধ্যায় থেকে যদি আমরা এই কয়েকটা বিষয় জানি যে এই কেন হচ্ছে, এই কী কারণে হচ্ছে এবং এর প্রতিকারের উপায় কী বা সমাধান কী, তাহলে কিন্তু এটা আমাদের এই অধ্যায় শেষ। এবার যদি আমরা বলি জেন্ডার বৈষম্য, দেখো আবার যৌতুক, জেন্ডার বৈষম্য আমি কি বললাম, ওই যে যখন একজন ছেলে, ধরো একটা উদ্দীপক দেবে এরকম যে একটা বাবার দুটো সন্তান, একজন ছেলে একজন মেয়ে, ছেলেকে সে লেখাপড়া করাচ্ছে, তার মেয়েকে সে অল্প বয়সে বিয়ে দিয়ে স্বামীর ঘরে পাঠাচ্ছে, এটাও কিন্তু একটা জেন্ডার বৈষম্যের মধ্যে পড়ে। কারণ এই যে মেয়ে হয়েছে তাকে একটা জেন্ডার বৈষম্যের মধ্যে ঢোকাই দিচ্ছে, কারণ সে মেয়ে হয়ে সে পরিবারের বাইরে কাজ করতে পারবে না, কোথাও যেতে পারবে না, একাকি তার মানে কোথাও যেতে হলে তার সঙ্গে একটা তার ভাই বা তার হাজব্যান্ড বা তার বাবাকে যেতে হবে। এই যে একটা জেন্ডার বৈষম্য, বা কাজ করতেছে একই জায়গায়, মেয়ে শ্রমিককে দেওয়া হচ্ছে ধরো 200 টাকা আর ছেলে শ্রমিক পাচ্ছে 500 টাকা। সো এটা কিন্তু একটা বৈষম্য। এই বৈষম্য কীভাবে নিরসন করা যায়, এইগুলো নিয়ে কিন্তু এই অধ্যায়ের আলোচনা। আবার যৌতুক, আমরা জানি যৌতুকের সমস্যা। এবার আসে বার্ধক্য সমস্যা, যে জিনিসটা অন্য কোথাও নাই, এটা মনস্তাত্ত্বিক বিষয়। বার্ধক্য কি, দেখো বার্ধক্য হচ্ছে যখন মানুষের বয়স হয়ে যায় তখন তাকে বার্ধক্য বলা হয়। এই বার্ধক্য সমস্যা যেমন আমরা যখন বয়স হয়ে যাচ্ছে বাবা মার, তখন কিন্তু আমরা বাবা মাকে তোমার হচ্ছে এই যে কেয়ার গিভারের কাছে হস্তান্তর করে দিচ্ছি, বা বিভিন্ন এতিমখানা বা বাবা মাকে দেখাশোনার জন্য বিভিন্ন জায়গায় আমরা কিন্তু এটা বৃদ্ধাশ্রমে দিয়ে পাঠাচ্ছি। সো এই যে বার্ধক্যের সমস্যা, আবার অনেক সময় আমরা মনে করি যে তার বয়স হয়ে গেছে, সে আর এই কাজে ক্যাপাবল না, তাকে এই কাজ থেকে অব্যাহতি দেওয়া উচিত। সো এরকম মনে করি। আবার কারো উৎপাদন ক্ষমতা কমে গেলে তাকে আমরা কাজ থেকে কী করি, অবসর করাই দিই। সো এটা হচ্ছে বার্ধক্য সমস্যা, এবং এটা কীভাবে সমাধান করা যায়, এর প্রতিকারের উপায় কী, এই জিনিসগুলো এই যে প্রবীণ নিয়ে আলোচনা আছে। আচ্ছা, জঙ্গিবাদ, এখন বলছে জঙ্গিবাদ। দেখো এই জঙ্গিবাদটা কি, এটা তোমরা ভালোভাবে জানো। জঙ্গিবাদী যে ধারণা, এক উগ্র গোষ্ঠী কয়েকজন মিলে যেই জঙ্গিবাদ বা উগ্র গোষ্ঠীর যে ধারণা, এটা অতটা পড়ার দরকার নয়। আমি তোমাদের সবচেয়ে বলবো যে এখান থেকে যে অধ্যায় করতে হবে, মাদক ইফটিজিং, আর যৌতুক প্রথা, আর করতে পারো হচ্ছে শব্দ দূষণ, বায়ু দূষণের কারণ, ক্ষতিকর প্রভাব। এই কয়েকটা বললে হয়ে যাবে। সবচেয়ে বেশি প্রভাব ফেলবে যৌতুক প্রথা, মাদক দ্রব্য। এই দুটো থেকে সৃজনশীল প্রশ্ন আসার সম্ভাবনা 100%। বুঝে গেছে? যৌতুক প্রথা এবং হচ্ছে মাদক দ্রব্য সেবন, এই কুফল কি, এর মানে কীভাবে করা যায়, এটা সবচেয়ে বেশি প্রভাব ফেলবে। এবং আমরা কিন্তু এখানে দেখতেই পাচ্ছি, দেখো প্রথম প্রশ্ন হচ্ছে বাল্যবিবাহ, বাংলাদেশের কাম্য জনসংখ্যার প্রয়োজনীয়তা কি, নিরক্ষরতা কি সামাজিক সমস্যা, দারিদ্র্য কিভাবে নিরক্ষরতা সৃষ্টি করে, কিভাবে মানে বেকারত্বের মূল কারণ কিন্তু দারিদ্রতা, এটা আমরা কিন্তু বলতে পারি বর্তমান সমাজে। সো বাংলাদেশের প্রেক্ষিতে বেকারত্বের মূল কারণ কিন্তু দারিদ্রতা। নিরক্ষরতা একটি অভিশাপ, এই যে এখান থেকে কিন্তু বেকারত্ব নিয়ে সবচেয়ে বেশি প্রশ্ন করছে খ নম্বরে সৃজনশীল প্রশ্ন, ঠিক আছে? নিরক্ষরতা, বেকারত্ব, এখান থেকে। এরপর কিন্তু জেন্ডার বৈষম্য, বাল্যবিবাহ থেকে কিন্তু প্রশ্ন করা হয়েছে। তারপরে যে কর্মজীবী নারীর নিরাপত্তাহীনতায় ভোগে, এটা কিন্তু আমরা বাংলাদেশে খুব বেশি দেখা যায়। জঙ্গিবাদ কি, এগুলো কিন্তু মানে তোমার সৃজনশীল থেকে শুরু করে, অর্থাৎ আমি কি বললাম, গ্রুপ সাবজেক্টের সবগুলোই, তুমি পরিণীতি, সমাজবিজ্ঞান, ভূগোল, অর্থনীতি, মনোবিজ্ঞান, যেটাই পড়ো না কেন, এটা যদি ক খ যেরকম হয়, গ ঘ ওই রিলেটেডই হয় প্রশ্নগুলো। বোঝা গেছে আমার কথা? তো দেখো এখানে একটা উদ্দীপক দিয়ে আছে। উদ্দীপকটা আমরা যদি একটু খেয়াল করি, যে রিমা 8ম শ্রেণীতে পড়ে, তার স্কুলে আসা যাওয়ার পথে এলাকার কিছু বখাটে তরুণ তার প্রতি অশোভন আচরণ করে। এ ধরনের পরিস্থিতিতে সে লেখাপড়া বন্ধ করে দেওয়ার সিদ্ধান্ত নেয়, কিন্তু তার বান্ধবী এবং সহপাঠীরা এলাকার মুরব্বীদের সাথে যোগাযোগ করে এবং বখাটের বিরুদ্ধে সামাজিক প্রতিরোধ গড়ে তোলে। বখাটেরা বাধ্য হয় এলাকা ছেড়ে পালাতে। প্রথম প্রশ্ন বলছে বার্ধক্য সমস্যা কি। আমরা জানি বার্ধক্য সমস্যা মানে বয়স বেশি হওয়ার ফলে যে সমস্যা হয়। নিরক্ষরতার সাথে জনসংখ্যা বৃদ্ধি কি সমস্যা, এটা কি প্রভাব ফেলে, উদ্দীপকের বর্ণিত সমস্যাটি ব্যাখ্যা করে। তাহলে উদ্দীপকের বর্ণিত সমস্যা কি সমস্যা বলো তো? এই যে ইফটিজিংয়ের সমস্যা, উদ্দীপকের যে বর্ণিত সমস্যা, এই ইফটিজিংয়ের সমস্যা কিন্তু এটা প্রভাব ফেলতেছে এই সৃজনশীলে। তো আমি তোমাকে 3টা পয়েন্ট দিচ্ছি এখান থেকে। তুমি যৌতুক পড়বে ভালোভাবে, ইফটিজিং করবে, মাদকাসক্ত পড়বে, আর বেকারত্বটা পড়তে পারো। এই 4টা পয়েন্ট পড়লে তোমার কিন্তু এই অধ্যায়টা কভার হয়ে যাবে। অনেক বড় অধ্যায় হলেও সমস্যা নাই, অনেক ছোট মানে সহজ ভাষায় তুমি এটা কিন্তু তুলে ধরতে পারবে। এরপর যদি আমরা দেখি 10ম অধ্যায়, এবং আমরা দ্বিতীয় পত্রের সর্বশেষ অধ্যায়, অর্থাৎ দ্বিতীয় পত্রে 10টা অধ্যায়, প্রথম পত্রে আমাদের 11টা অধ্যায় আছে। টোটাল অধ্যায় হচ্ছে 21টা। আর যারা সমাজবিজ্ঞান মানে যারা এবারবি 4.0 কোর্সে যুক্ত হয়েছো, তোমাদের সমাজবিজ্ঞানের দায়িত্বে থাকবো আমি, তোমাদের কনক ভাইয়া। আর সমাজবিজ্ঞানে তোমাদের 20টা ক্লাসের মাধ্যমে কিন্তু আমি 21টা অধ্যায় আমি শেষ করাবো, প্লাস
এর সাথে পাবে তোমরা এমসিকিউ সাজেশন, সিকিউ সাজেশন এবং সৃজনশীল কীভাবে লিখতে হবে, সমাজবিজ্ঞান সৃজনশীলগুলো কীভাবে আসবে, তুমি কীভাবে অ্যান্সার করলে কত ভালো নাম্বার পাবে, এগুলো নিয়ে কিন্তু আমি আলোচনা করব। তোমাদের সাথে গ্রুপ ডিসকাশন হবে, বিভিন্ন সমস্যার সমাধান হবে। তোমরা যদি কোনো কিছু বুঝতে না পারো সেটা পার্সোনালি নক দিয়ে আমাকে থেকে জানতে পারবে। এর যারা এখনও 4 মানে এফআরবি 4.0 কোর্সে ভর্তি হওনি, তা আমি তোমাদের উদ্দেশ্যে বলবো তোমরা এখানে দ্রুত ভর্তি হয়ে যাও। তোমাদের A+ পাওয়ার ক্ষেত্রে এই কোর্সটি তোমাদের জন্য সর্বোচ্চ সহায়ক হবে, আমি আশাবাদী। এরপরে আমরা যদি দেখি 10ম অধ্যায় বাংলাদেশের সামাজিক সমস্যা, এখানে কিন্তু বাংলাদেশের সামাজিক উন্নয়ন বলছে। আমরা এর আগে সামাজিক সমস্যা পড়ে আসলাম এবং তার প্রতিকার পড়ে আসলাম। এবার আসি বাংলাদেশের সামাজিক উন্নয়ন। তাহলে বাংলাদেশের সামাজিক উন্নয়ন কিভাবে হয়, ঠিক আছে? বাংলাদেশের সামাজিক উন্নয়ন, তাহলে প্রথমে আমরা বলতে পারি যে উন্নয়ন বলতে কী বোঝো। দেখো, যে অধ্যায়, সেই অধ্যায়ের যে সূচনা নাম, সেই সূচনা থেকে কিন্তু প্রশ্ন হবেই। যেমন সামাজিক সমস্যা যদি বলি আমরা, তাহলে সামাজিক সমস্যা বলতে কী বোঝো, এটা ধরো কমন প্রশ্ন। সামাজিক উন্নয়ন যদি অধ্যায়ের নাম হয়, তাহলে সামাজিক উন্নয়ন বলতে তুমি কী বোঝো, এটা কিন্তু কমন প্রশ্ন, ঠিক আছে? এটাকে এই প্রশ্নগুলো কিন্তু হবেই, মিস নাই। তারপরে শিল্পায়ন কি, মানে কীভাবে মানে আমরা তো জানি যে একটা সমাজ শিল্পায়ন বা নগরায়নের মাধ্যমে পরিবর্তন হয়। গ্রামীণ সমাজ, যেখানে আগে দেখবে যে 10 বছর আগে যেখানে একটা দোকানপাট ছিল না, বাড়িঘর ছিল না, জঙ্গল ছিল, সেখানে কিন্তু এখন জঙ্গল কেটে বাড়িঘর কেটে সেখানে একটা কিন্তু ছোটোখাটো বাজার হয়ে গেছে। তো এগুলো কিন্তু একটা সামাজিক পরিবর্তন কথা বলতে পারি। তো সামাজিক উন্নয়নের পূর্বশর্ত কি বা সরকারি সংস্থা কি, আবার এই যে ক্ষুদ্র ঋণদান কীভাবে সহায়তা করে আমাদের সামাজিক পরিবর্তনে, এই প্রশ্নগুলো কিন্তু এখান থেকে আসবে। এখান থেকে সবচেয়ে বেশি প্রভাব আছে সেটা হচ্ছে বিভিন্ন এনজিও সংস্থার, যেমন বাংলাদেশের সামাজিক পরিবর্তনে কোন কোন সংস্থার ভূমিকা বেশি, ঠিক আছে? যেমন এই যে নারীদের নিয়ে কাজ করে কোন সংস্থা, সেই যে সামাজিক চিন্তাধারার পরিবর্তন, সামাজিক শুধুমাত্র যে আমাদের যে মানে কাঠামোগত উন্নয়ন হবে এরকম না, আমাদের মনস্তাত্ত্বিক উন্নয়নও কিন্তু হতে হবে। এই যে পল্লী উন্নয়ন একাডেমি, এখান থেকে তোমাদের আমি বলি, এই অধ্যায়টা ধরো তোমাদের এই অধ্যায় থেকে মানে ভার্সিটিতে প্রশ্ন আসার সম্ভাবনা হিউজ, এবং এখান থেকে তোমাদের বেশিরভাগ পূর্ণরূপ টাইপের প্রশ্ন হবে, মানে এমসিকিউ এর মধ্যে। মানে ওই যে মানে ফুল ফর্ম থাকে না বিভিন্ন, যেমন ওই যে বলতে পারে না, যেমন আইসিটিতে তোমরা পড়ছো যে র্যামের পূর্ণরূপ কি, রমের পূর্ণরূপ কি, এখান থেকে কিন্তু ওই টাইপের পূর্ণরূপ প্রশ্ন হবে। যেমন বার্ডের পূর্ণরূপ কি, আবার এখানে বলছে দেখো যে এনজিওর পূর্ণরূপ কি, এই টাইপের প্রশ্নগুলো তোমাদের এমসিকিউতে হবে। এখানে কিন্তু আমি সৃজনশীল দিয়ে দিচ্ছি, তারপরে যে কোনটা কত বড় আসছে এটা তোমাদের সুবিধার ক্ষেত্রে আমি দিয়ে রাখছি। তারপর পল্লী উন্নয়ন একাডেমি কি, এই যে কুমিল্লা গ্রামীণ ব্যাংক, তোমাদের এখানে থেকে আরেকটা প্রশ্ন বলে দিই, যেহেতু এখন মানে ইউনিট সরকার ক্ষমতায় আছে, তোমরা এইটা খুব ভালোভাবে পড়বে, ঠিক আছে? এই যে গ্রামীণ ব্যাংকের প্রতিষ্ঠাতা, গ্রামীণ ব্যাংক কখন প্রতিষ্ঠা হয়, গ্রামীণ ব্যাংকের কাজ কি কি, এই জিনিসটা খুব ভালোভাবে পড়বে। এইবার এই প্রশ্নটা আসার সম্ভাবনা 100%, বোঝা গেছে আমার কথা? গ্রামীণ ব্যাংক নিয়ে প্রশ্ন আসার সম্ভাবনা 100%, আমি বলে দিচ্ছি। এখান থেকে প্রশ্ন হবে। এই একটা টপিক যদি গ্রামীণ ব্যাংক পড়ো, তুমি একটা সৃজনশীল কমন পাবে। শুধুমাত্র গ্রামীণ ব্যাংকের যদি তুমি কার্যক্রম বা কাঠামো বা গ্রামীণ ব্যাংক কীভাবে সহায়তা করে এটা যদি পড়ো, যে ক্ষুদ্র ঋণদান কর্মসূচি দেয় কোন প্রতিষ্ঠান, তাহলে গ্রামীণ ব্যাংক উত্তর হবে। বোঝা গেছে আমার কথা? সো এই প্রতিষ্ঠানটা কিন্তু তোমার মানে পরীক্ষায় আসবে, আবার বলে দিচ্ছে। ভাইয়া সেকেন্ড পেপার লাস্ট পার্ট দিলেন না তো? হ্যাঁ, সেকেন্ড পেপারের লাস্ট মানে এমসিকিউর যে ক্লাসটা, সেটা আগামী সপ্তাহে হবে তোমাদের ওইটা, ঠিক আছে? আমি এমসিকিউ রেডি করতেছি তোমাদের জন্য সর্বোচ্চ এফোর্ট দিয়ে, আশা করি তোমরা ক্লাসটা করবে। তো এখান থেকে গ্রামীণ ব্যাংকটা ভালোভাবে পড়বে, হ্যাঁ? বিভিন্ন এনজিও সংস্থাগুলো এই অধ্যায়ের আলোচনার বিষয়। তারপর ব্র্যাকের প্রতিষ্ঠাতা কে, ঠিক আছে? যে ব্র্যাক, আমরা যে ব্র্যাক নাম শুনছি না, ব্র্যাক। তারপরে যে আশা, এই যে এএস এর পুনরূপ কি, এগুলো কিন্তু এমসিকিউতে আসবে এবং তোমাদের খ নম্বরের প্রশ্ন দিয়ে দেবে, ক খ। এরপর অনুধাবনে যদি প্রশ্ন দেখি, এই যে প্রথমে বললাম যে সামাজিক উন্নয়ন বলতে কি বোঝো, দেখো আমি বললাম কি অধ্যায়ের নামের সাথে ওই প্রশ্নটা আসবেই। অধ্যায়ের নাম যেটা, ওই টপিক থেকে একটা প্রশ্ন হবে যে সামাজিক, যেমন আমরা বললাম অধ্যায়ের নাম সামাজিক উন্নয়ন, তাহলে সামাজিক উন্নয়ন বলতে কি বোঝো। এরপর আমরা যদি দেখি, দেখো সামাজিক উন্নয়ন হলো সমাজ কাঠামোগত উন্নয়ন। আমরা জানি সামাজিক উন্নয়ন মানে কি, সমাজের একটা উন্নয়ন, তো সামাজিক কাঠামোগত একটা উন্নয়ন। সরকারি সংস্থা বেসরকারি সংস্থা কি, এটা একটু ভালোভাবে পড়বে। এরপর আমরা যদি দেখি বেকারত্ব বলতে, এর আগের অধ্যায় কিন্তু ছিল এটা বেকারত্ব। সো এখানে মিক্স টাইপের প্রশ্ন করছে, অর্থাৎ সমাজবিজ্ঞানে কিন্তু এরকম হয়, দুইটা অধ্যায় মিলে তোমাকে একটা প্রশ্ন করতে পারে কিন্তু, অর্থাৎ ক খ মিলে একটা অধ্যায় আর গ ঘ আরেকটা অধ্যায় থেকে তোমাকে প্রশ্ন করতে পারে, কারণ এখানে অনেক বড় অধ্যায়, 11টা আর 21টা, টোটাল 21টা অধ্যায়।
তাহলে এই প্রশ্নগুলো কিন্তু হবে এখান থেকে, বোঝা গেছে? পল্লী উন্নয়ন একাডেমি কি, কুমিল্লা মডেল কি। আর আজকে কিন্তু আমি তোমাদের এই অধ্যায়টা করাবো, যারা বেসিক টু অ্যাডভান্সে আসো আমি আজকে এই অধ্যায়টা করবো। এরপর তোমাদের বেসিক টু অ্যাডভান্সের মাত্র একটা ক্লাস হলে কিন্তু বেসিক টু অ্যাডভান্সের ক্লাস শেষ। তো সাজেশন ক্লাস যারা একটু ভালোভাবে করছো আমি তোমাদেরকে পিডিএফ দিয়ে দিব। এই পিডিএফ যদি পড়ে যাও আশা করি তোমাদের মানে A+ কেউ আটকাতে পারবে না। আমি কথা দিচ্ছি যে এই মানে আমি যে পিডিএফটা রেডি করছি তোমরা এই আঙ্গিকে বা এই প্যাটার্ন বা এটা যদি ফলো করে যাও তোমাদের A+ আটকানোর ক্ষমতা কারো নেই। সুবর্ণ সাথে বলছে কেমন আছেন ভাইয়া? ভালো আছি, অনেক লেট হয়ে গেল কিন্তু একটু মেনশন দিল না কেউ। আরে তুমি কি জানো না 7:30টায় ক্লাস আছে আমাদের? কিন্তু 9টা থেকে কিন্তু আমাদের বেসিক টু অ্যাডভান্স আবার ক্লাস আছে। সো আমি তোমাদের সুবিধার্থে কিন্তু মানে কিছু কিছু প্রশ্ন দিয়ে রাখছি যে প্রশ্ন প্যাটার্ন কেমন হবে, যে প্রশ্নগুলো কিভাবে আসতে পারে তোমাদের। মানে তোমরা আমাকে অনেকেই জিজ্ঞেস করছো যে ভাইয়া সমাজবিজ্ঞানের মানে সৃজনশীল প্রশ্নগুলো কিভাবে আসে। সো আমি কিন্তু তোমাদের সুবিধার্থে দিয়ে রাখছি মানে কিছু বোর্ডের মানে বোর্ড প্রশ্নগুলো আমি কিন্তু দিয়ে রাখছি। দেখো যে এইরকম টাইপের প্রশ্ন হবে, বোঝা গেছে? এই যে উদ্যোগে জনরক্ষা কোন ধরনের প্রতিষ্ঠানের কথা বলছে, একটা সরকারি প্রতিষ্ঠান না বেসরকারি প্রতিষ্ঠান, এই প্রতিষ্ঠানগুলো থেকে কিন্তু প্রশ্ন হবে। তাহলে আমাদের কিন্তু 2টা পত্রের সাজেশন কমপ্লিট, বোঝা গেছে? আমাদের কিন্তু 2টা পত্রের সাজেশন কমপ্লিট। সো যারা ক্লাসটা করছো তোমাদের অবশ্যই পিডিএফ দেওয়া হবে। আর এই ক্লাসটা আমাদের পরবর্তীতে করতে হলে তুমি আমাদের ইউটিউব চ্যানেলে করতে পারো, ইউটিউব চ্যানেলের লিঙ্ক কমেন্ট বক্সে দেওয়া থাকবে। তো ভালো থাকো সবাই, সুস্থ থাকো, দেখা হবে পরবর্তী কোনো একটা সাজেশন ক্লাসে। ধন্যবাদ সবাইকে।